আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের উপর ক্লাস করব। আমরা গতকালে যে নাউনের ক্লাসটা শুরু করছিলাম, অর্থাৎ আমরা যে ক্লাসটাতে নাউনের ক্লাসিফিকেশনের প্রশ্ন সলভ করছিলাম, আজকে আমরা তার দ্বিতীয় ক্লাসটা করব, অর্থাৎ নাউনের দ্বিতীয় পার্ট। এই পার্টে আমরা ডিটারমিনার, কাউন্টার, কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউন বা ম্যাচ নাউন নিয়ে আমরা আসলে আজকে কথাবার্তা বলবো। তো তোমরা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। এবং আজকের এই প্রশ্ন সলভ ক্লাসটাতে আমরা এমন কিছু প্রশ্ন সলভ করব যেগুলো আসলে তোমরা সব সময় আটকে যাও বা যেগুলা থেকে অনেক বেশি কমপ্লিকেটেড প্রশ্ন হয়। সো এই কমপ্লিকেটেড সিরিজটাই মোটামুটি ধরো যে প্রশ্নগুলো তোমাদের নিজেদের পড়তে সমস্যা হবে সেগুলাই আমি তোমাদের সলভ করে দিব। এবং সেই জায়গা ধরে ধরে তোমরা যখন পড়বা, যে কোনো বই থেকেই তোমরা আসলে রিলেট করে পড়তে পারবা। সবগুলা বই, মানে বাজারে যত বই আছে না কেন, সবগুলাতে তুমি এই প্রশ্নগুলোতে আটকে যাবা, সেইগুলাই আমি তোমাকে সলভ করে দিচ্ছি। ঠিক আছে? তো আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা তোমরা একটু জানায় দাও। আর আমাদের এই ভিডিওটা, লাইভটা তোমরা শেয়ার করে দাও এবং তোমরা বন্ধু বান্ধবদের মেনশন করে দিতে পারো। আমি একটু চেক করে নিই তোমরা ঠিকঠাক জানাও আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আজকে আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করব। এই টপিকের উপরে টোটাল তোমাদের প্রায় 105টার মতো প্রশ্ন আছে এবং এই 105টা প্রশ্নের মধ্যে 30 টাইপের প্রশ্ন আছে, 28-30 টাইপের প্রশ্ন আছে। আমরা সেই টাইপগুলো ধরে ধরে আগাবো, অর্থাৎ একটা প্রশ্ন সলভ করাইলে ওর আন্ডারে যত টাইপের ওই টাইপের প্রশ্ন আছে তোমরা সেগুলো পারবা। আর আমি যেগুলা সলভ করাচ্ছি না সেগুলা তোমরা খুবই সহজে পারবা, ওগুলা তোমার পারা উচিত। হ্যাঁ, তো চলো আমরা সুন্দর করে আজকের ক্লাসটা শুরু করি। তো প্রথম থেকেই আমরা এই জায়গাতে তোমরা দেখতে পাবা নাম্বার এইরকম, এইখানে 3 নম্বর দেখতে পাচ্ছ, কারণ আমরা আমাদের যে পেইড ব্যাচের আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেই ম্যাটেরিয়ালের মধ্যে এটা 3 নম্বরে আছে। সো আমাদের যারা পেইড ব্যাচে তোমরা ভর্তি হও বা ভর্তি হবা, তারা খুবই সুন্দর করে এগুলা রিলেট করে পড়তে পারবা। হ্যাঁ, তোমার ধরো যেখানেই মেইন প্রবলেম সেইগুলোই আমরা ধরে ধরে সলভ করায় দিচ্ছি। ওকে, তো চলো আমরা 3 নম্বর প্রশ্ন থেকে সলভ করি। ওকে, তো আজকের টপিকটা হচ্ছে আমাদের কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউন, এবং এর মধ্যে আমাদের কিছু ডিটারমিনারের ইউজ আসবে বা ডিটারমিনারের আমাদের কিছু ব্যবহার আসবে। ওকে, তো আমরা প্রথম প্রশ্নটা দেখি কি বলা আছে। দ্য কাউন্টেবল নাউন ফর্ম, কোনো একটা জিনিসের কাউন্টেবল ফর্ম কি হবে সেটা বলছে। তো এখানে প্রশ্নটা বলছে দ্য কাউন্টেবল ফর্ম অফ দ্য, কি বলা আছে, লাগার, এর হচ্ছে যে লাফার, এর হচ্ছে কাউন্টেবল যে ফর্ম সেটা কি। হ্যাঁ, যে যে হাসাহাসি করা, এটার আসলে যে কাউন্টেবল ফর্ম সেটা আসলে কি। তো নর্মালি একটা জিনিস খেয়াল রাখবা, কোন জিনিসকে আসলে কাউন্টেবল ফর্ম করতে বলা হয়। নর্মালি যখন আমরা যে কোনো জায়গায় দেখি যে কোনো একটা জিনিসকে তুমি প্লুরাল ফর্মে করো, প্লুরাল ফর্ম মানে কি, এর কোনো না কোনোভাবে সিঙ্গুলার ফর্ম আছে। তো এই জায়গাতে যেহেতু এটাকে কাউন্টেবল ফর্ম করতে বলছে, তার এইখানে যেটা দেওয়া আছে সেই জিনিসটা হচ্ছে নন কাউন্টেবল। হ্যাঁ, নন কাউন্টেবল, নন কাউন্টেবল, নন কাউন্টেবল, সেটার নাম হচ্ছে নন কাউন্টেবল। ওকে, এটা তোমাকে সুন্দর করে বুঝতে হবে। সো তোমরা এখন আধুনিক গ্রামারে বা এখনকার গ্রামারে এই নন কাউন্টেবলটাকে ম্যাচ নাউন হিসাবেও জানো। হ্যাঁ, ম্যাচ নাউন হিসাবেও এটাকে অনেকভাবে পরিচিত করা হয়। ওকে, সো ম্যাচ নাউন, নন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই সবগুলা একই টাইপের কথা, এগুলা আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। একজনের যেমন বিভিন্ন টাইপের নাম থাকতে পারে, সেইটা নন কাউন্টেবল, আনকাউন্টেবল বা ম্যাচ নাউন, এই তিনটা হচ্ছে একই টাইপের জিনিস। ওকে, তো আমরা এইটার হচ্ছে এখন আমরা বের করব যে এটার কাউন্টেবল ফর্ম আসলে কি বা কোনটা। তো অপশনে দেখো কি কি দেওয়া আছে। দা লাফ আছে, তারপরে এ লাফ আছে, শুধু লাফ আছে, অল অফ দোস, সবগুলাই কিনা। তো একটা জিনিস খেয়াল করো, তুমি যে কোনো বইয়ে আসলে এই প্রশ্নের অ্যান্সারটা ঠিকভাবে পাবা না। অ্যান্সার বলতে এই প্রশ্নটাই অনেক সময় নাই, বাট এটা কিন্তু বিভিন্ন জায়গায় আসে, বিভিন্ন কমপ্লিকেটেড ভাবে এই প্রশ্নটা করা হয়। আমরা নর্মালি যখন এরকম পড়ি, হ্যাঁ, কাউন্টেবল থেকে নন কাউন্টেবল, তখন এই জিনিসগুলা আমি যেমন দিচ্ছি যে লাফ, এই টাইপের জিনিসগুলো আমরা আসলে ফরমেশনগুলো শিখি না, যার কারণে পরীক্ষাতে আসলে আমরা পারি না। সো তোমরা এই টেকনিকটা মনে রাখবা যে লাফ বলতে কি বোঝানো হচ্ছে, যে লাফার এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, যে হাসাহাসি করা বা হাসাহাসি করছিল এমন টাইপের কোনো জিনিসকে একটু ভালোভাবে একটু মডিফাই করে এই জিনিসটাকে এইখানে উপস্থাপন করা হয়েছে। এখন এই লাফকে যদি আমরা কাউন্টেবল করতে চাই, কাউন্টেবল মানে কি এটা আমাদের আগে বুঝতে হবে। অর্থাৎ যে জিনিসটাকে আমরা গণনা করতে পারি বা যে জিনিসটাকে আমরা বুঝতে পারি যে এটাকে গণনা করা সম্ভব বা এটাকে কাউন্ট করা সম্ভব, এই জিনিসটাকে কাউন্টেবল বলা হয়। এখন আমরা যদি লাফকে, এমন একটা জিনিস যেটাকে আমরা আসলে কাউন্টেবল করতেই পারবো না, হ্যাঁ, যেটা আসলে কোনো কাউন্টেবল ফর্মই নাই, এটাকে যদি আমরা কাউন্টেবলে আনতে চাই তাইলে আমাদের
এইটাকে একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমাদেরকে এটাকে এক্সপ্লেইন করতে হবে। যেমন আমরা যদি এরকম একটা মানে এইরকম একটা ইয়া করি যে ধরো যে কোনো একটা এরকম একটা সেন্টেন্সের মধ্যে আমরা যদি এরকম দিই যে ধরো সেভিয়ার লাভ, মানে মানে একদম খুবই কঠোরভাবে একটা সে হাসি দিচ্ছে, বা সে একটা মানে দুঃখে থাকা অবস্থায় সে একটা হাসি দিচ্ছে এইরকম। তো সেভিয়ারের সাথে একটা লাভ যুক্ত করে আমরা একটা ওয়ার্ড তৈরি করলাম। তো আমরা যদি এটাকে আরো অন্যভাবে চিন্তা করি, যেমন ধরো আমি যদি এরকম করে বলি যে এ হার্টরেট লাভ, মানে একটা ভালোবাসার মতো হাসি। হ্যাঁ, তো এই যে হার্টরেটের পর বা একটা আমরা হার্টের সাথে লাফের একটা কানেকশন করতেছি, এই কানেকশনটা আমরা কিন্তু ওই যে সামনে একটা এ ডিটারমিনার দিয়ে করলাম। হ্যাঁ, সো এই যখন এ ডিটারমিনার দিয়ে আমরা কোনো একটা জিনিসকে কানেক্ট করাইলাম বা কোনো একটা জিনিসকে আমরা মানে ট্রান্সফার করলাম, তখন ওই জিনিসটাকে কিন্তু আমরা কাউন্ট করতে পারতেছি। আমরা এ মনে করো এ দিয়ে তারপরে হচ্ছে ডট ডট যে কোনো একটা আমরা এই জায়গাতে অ্যাডজেক্টিভ ইউজ করে তারপরে ধরো আমরা এরকম করে লাভ দিয়ে দিলাম। ওকে, যে ধরো এ বিউটিফুল লাভ, এভাবে যে কোনো কিছু আমরা দিয়ে দিলাম। সো ওই যে জিনিসটা যেটা হচ্ছে আমরা এই লাফের আগে অ্যাড করলাম, করার পরে এটাকে স্পেসিফাই করে দিলাম, যেমন এই যে এ শব্দটা ইউজ করে একটা, তার মানে এটা কিন্তু এখন আমরা কাউন্ট করতে পারতেছি যে একটা সুন্দর হাসি, এ বিউটিফুল লাভ, একটা সুন্দর হাসি। হ্যাঁ, সো এইরকম একটা যখন আমরা স্পেসিফিক করে দিলাম, তখন কিন্তু দেখো কোনো একটা নন কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউনকে আমরা গণনার মধ্যে নিয়ে আসলাম, যখন আমরা এ দিয়ে স্পেসিফাইড করে দিলাম। ওকে, যখন আমরা এ দিয়ে স্পেসিফাইড করলাম, তাইলে এই জিনিসটাকে কি কাউন্টেবল করা যায়। ওকে, সো এই জায়গাতে তোমাদের দুইটা অ্যান্সারই তোমরা দিতে পারবা যদি তোমাদের এইরকম করে থাকে এ বিউটিফুল লাভ। ওকে, যদি এরকম থাকে তখন ওই রকম যে কোনো কিছু থাকলে সেটা তোমরা অ্যান্সার দিবা, আর যদি না থাকে তখন শুধুমাত্র এই লাভকে অ্যান্সার করে দিয়ে আসবা, কারণ আমরা এটার আগে অনেক কিছু যুক্ত করতে পারি, সেই অপশনটা এখানে দেয়া আছে। হ্যাঁ, যদিও এখানে অপশন দেয়া নাই, কিন্তু কখনোই এ লাভ এটা দিবা না। ওকে, এ লাভ কখনোই এটা তোমরা দিবা না। ওকে, এইটা হচ্ছে কাউন্টেবলের বিষয় বা এইটা হচ্ছে কাউন্টেবলের ট্রান্সফরমেশন। সো এই বিষয়গুলো কমপ্লিকেটেড, এবং কমপ্লিকেটেড বিষয় দেখে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। অনেকেই তোমরা এই বিষয়গুলো বুঝবা না যে কেন আসলে এটা হইলো, হুদাই মুখস্থ করে নিবা। সো এই মুখস্থ জায়গা থেকে আমরা আসলে বের হয়ে আসব, আমরা বুঝে বুঝে জিনিসগুলোকে ট্রান্সফার করা বা জিনিসগুলো কিভাবে হইলো এই জিনিসটাকে সুন্দর করে আমরা বোঝার ট্রাই করব। ঠিক আছে, তো তোমরা ঠিকভাবে বুঝতে পারতেছো কিনা বা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানায় দাও। ওকে ওকে, আমাদের কি নেট কানেকশন আছে? ঠিক আছে, ওকে, তার মানে এটার অ্যান্সার কি হলো? এটার অ্যান্সার হলো সি। ওকে, এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন, এবং এটাতে কি বলা আছে দেখো, এটাতে বলা আছে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। হ্যাঁ, তো এইখানে এই যে ফিউ ফ্রেন্ডস, এই কথাটা দ্বারা আসলে কি বুঝাইছে? ফিউ ফ্রেন্ডস এটা দ্বারা কি বুঝাইছে? তো এইটার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, খুবই সহজভাবে এই জিনিসটাকে মাথায় রাখা যায়। সেটা হইলো এইরকম করে আমরা কিছু স্ট্র্যাটেজি মনে রাখবো। যেমন ধরো এরকম হচ্ছে ফিউ, তারপরে হচ্ছে এ ফিউ, তারপরে আমরা লিখবো হচ্ছে দা ফিউ। হ্যাঁ, দা ফিউ, এরকম করে আমরা জিনিস একটা খেয়াল রাখবো। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ফিউ তারপরে লিটল, এইগুলো আসলে কোথায় কোথায় ব্যবহার হয়? আমরা নর্মালি ফিউ দ্বারা কি বোঝায়? যে একটা মানে গণনা করা টাইপের জিনিস, বা একটা যেটা আমরা কি গণনা করতে পারতেছি এমন টাইপের জিনিসকেই তো ইন্ডিকেট করে। তার মানে এই জিনিসগুলো আমরা সবসময় কাউন্টেবলে ব্যবহার করব, তাই না? কাউন্টেবলে ব্যবহার করব। তারপরে ধরো এরকম করে লিখলাম লিটেল, তারপরে হচ্ছে এ লিটেল, তারপরে লিখলাম হচ্ছে দা লিটেল। ওকে, দা লিটেল, এইগুলো আমরা নন কাউন্টেবলে আমরা এগুলো ব্যবহার করব। ওকে, তো এই জিনিসগুলো আমরা বুঝলাম। কিন্তু এই রকম যখন প্রশ্ন আসবে যে এই যে ফিউ ফ্রেন্ড, এই ফিউ ফ্রেন্ডের ফিউ দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এইখানে এই প্রশ্নটাতে বলছে হি হ্যাজ ফিউ ফ্রেন্ড, তো এইটা দ্বারা কি অর্থ প্রকাশ পাচ্ছে? ফিউ অর্থ দ্বারা কি প্রকাশ পাচ্ছে? তো তোমরা যদি এই স্ট্র্যাটেজিটা মনে রাখো, আমি যদি এগুলাকে একটা করে ছক বানায় দেই। হ্যাঁ, ধরো এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, আর বাকি যেটা আছে এই যে এগুলা, এই যে এখান থেকে এটা হইলো 3 নম্বর ঘর। ওকে, সো এই যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর আমরা যদি এরকম করে দিই, এটা ধরো 1, এটা 2, আর এই যে এখান থেকে এই অংশটুকু এটার দাম হচ্ছে 3। ওকে, সো এইখানে যে জিনিসগুলো আছে তোমরা খুবই সহজে অর্থগুলো মনে রাখতে পারো। শুধু ফিউ বা শুধু লিটল এটার মানে কি? শুধু ফিউ বা শুধু লিটল এটার মানে কি? এইটার মানে হইলো যে কোনো একটা জিনিস নেই বললেই চলে। হ্যাঁ,
মানে একদমই নেই বললেই চলে এমন, মানে খুবই কম। এটার মানে হইলো নেই বললেই চলে। এক নম্বরটার মানে হইলো নেই বললেই চলে, নেই বললেই চলে, বললেই চলে, বললেই চলে, বা হচ্ছে একদম খুবই কম, খুবই কম, খুবই কম, খুবই কম। খুবই কম মানে কি, ধরো কারো কাছে 1000 টাকা আছে আর কারো কাছে 1 টাকা আছে, এই যে ডিফারেন্সটা, এত বড় একটা ডিফারেন্স, এইটা দ্বারা খুবই কম বোঝাচ্ছে, এটা দ্বারা হচ্ছে খুবই কম। ওকে, তো এই দুইটার মিনিং, শুধু লিটল মানেও এইটা, শুধু ফিউ মানেও এইটা। তার মানে এইটা আমরা খুবই কম জিনিসটা বুঝলাম। তারপরে এ ফিউ অথবা এ লিটল, এইটার মানে কি, এ ফিউ অথবা এ লিটল মানে হচ্ছে যে এটা খুব কম না কিন্তু কম, মানে বিষয়টা শুধু কম। তার মানে আমরা এটা লিখবো, এটা দ্বারা হচ্ছে কম বোঝায় বা অল্প কোনো কিছু বোঝায়, কম বা হচ্ছে অল্প কোনো কিছু বোঝায়। ওকে, এখন দেখো এখানে কি আছে, দা ফিউ অথবা দা লিটল, এইটা দ্বারা কি বোঝায়, দা ফিউ এবং দা লিটল বলতে যে একদম কম না বাট কম। হ্যাঁ, মানে আমরা যদি কমের লেভেল করি, আমরা যদি এরকম একটা লেভেল করি, হ্যাঁ এরকম ধরো একটা আমরা ত্রিভুজের মধ্যে লেভেল করলাম, এই জায়গাতে এইটা হচ্ছে 1 নম্বর জায়গা, 1 নম্বর জায়গা যেটাতে খুবই কম আছে। এইটা হচ্ছে 2 নম্বর জায়গা যেটাতে আসলে খুব কমও না খুব বেশিও না বাট কম। হ্যাঁ, এইটা 3 নম্বর জায়গা যেটাতে হচ্ছে অনেক বেশি না কিন্তু হালকা একটু কম, এমন কিছু বোঝায়, মানে কমের থেকে সব থেকে বেশি। তো এই যে দা ফিউ দ্বারা এটা বোঝায় যে কমেরও একটা যে বড় পর্যায়ে আছে, এই যে কমেরও একটা যে বড় পর্যায়ে আছে, দেখো ঘরটা বড়। তো এই এই জায়গাটাকে হচ্ছে দা ফিউ অথবা দা লিটল, এই জিনিসটাকে বোঝায়। ওকে, সো এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখো তাইলে দেখবা তোমার এই রিলেটেড প্রশ্নগুলো যতগুলাই আছে তুমি খুব সহজে সলভ করতে পারবা, এই টেকনিকটা যদি তুমি মাথায় রাখো। ওকে, তাইলে আমরা এখন দেখো এখানে কি বলছে, ফিউ মানে কি, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এই যে ফিউ, ফিউ মানে নেই বললেই চলে বা খুবই অল্প। তাইলে দেখো কি বলে, নো ফ্রেন্ড অ্যাট অল মানে কি একদমই কোনো বন্ধু নেই, একদমই একদমই কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই, বন্ধু নেই, বন্ধু নেই। এটা কি এটা বোঝায় একদমই কোনো বন্ধু নেই? তারপরে কি দেখো, অলমোস্ট নো ফ্রেন্ড, অলমোস্ট মানে কি প্রায় বন্ধু নেই, তার মানে এই যে খুবই কম, এই জিনিসটা বোঝাচ্ছে। তার মানে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে অলমোস্ট নো ফ্রেন্ড। নো ফ্রেন্ড মানে কি, ধরো তোমার অনেকের ধরো 22, 23, 25, 50টা ফ্রেন্ড আছে, তোমার শুধু একটা ফ্রেন্ড আছে, তো সেইটাকে বলা হয় হচ্ছে অলমোস্ট নো ফ্রেন্ড। তো এই ফিউ দ্বারা কি ইন্ডিকেট করে, এই ফিউ দ্বারা বোঝায় হচ্ছে অলমোস্ট নো ফ্রেন্ড। যদি এরকম লিটল থাকতো, যেমন ধরো এইখানে ফিউ কেন বসলো, ফিউ বসলো হচ্ছে এখানে ফ্রেন্ডস, দেখো এস বা ইএস যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। হ্যাঁ, এটা একটা কাউন্টেবল নাউন। এই যে লিটল যে বিষয়গুলো আছে এগুলো কোথায় বসবে, এগুলো নন কাউন্টেবল নাউনে বসবে। যেমন ধরো এরকম করে বলা যায় যে লিটল মিল্ক, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমরা কাউন্ট করতে পারতেছি না, তো যদি এরকম করে বুঝাইতো যে লিটল এল আই ডাবল টি এল ই, লিটল মিল্ক এম আই এল কি এল কে মিল্ক, এখন এই মিল্কের এই লিটল দ্বারা কতটুকু বোঝায়, একদম দুধ নেই বললেই চলে। হ্যাঁ, যদি এরকম করে তোমাকে বলে যে তোমার ধরো বাসা থেকে বলছে যে আমার কাছে লিটল মিল্ক আছে, তুমি 2 লিটার দুধ নিয়ে আসো, তার মানে কি বোঝাচ্ছে যে বাসায় খুবই কম পরিমাণে দুধ আছে, এই জন্য আমাকে 2 লিটার দুধ দিতে বলছে। হ্যাঁ, সো এই লিটল দ্বারাও এই সেম মিনিং গুলাই বোঝায়, দেখো এই যে শুধু লিটল দ্বারা। বাট যদি এরকম থাকতো যে হি হ্যাজ, মানে এরকম করে যদি থাকতো যে ধরো হি হ্যাজ দা ফিউ ফ্রেন্ড, এরকম যদি থাকতো তাইলে কি তার আছে বন্ধু আছে, একজন না, তারা 7-8 জন বন্ধু বা 15-20 জন বন্ধু এরকম আছে, বাট অনেক বড় গ্যাং নাই। সো এইটা হচ্ছে এখানকার কোর কনসেপ্ট বা এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো এই জিনিসগুলোকে তোমরা এভাবে মনে রাখবা, তাইলে তোমাদের আর কখনো কোনো প্রবলেম হবে না। ওকে ওকে, ঠিক আছে, এই জিনিসগুলোকে এইভাবে মাথায় রাখতে হয়। ওকে, এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনটা কি বলা আছে দেখো, দেয়ার ওয়ার ড্যাশ গেস্ট দ্যাট আই এক্সপেক্টেড, মানে এইখানে দেখো গেস্ট, এটা দ্বারা কি বোঝাচ্ছে, গেস্ট, গেস্ট এইটা দ্বারা গেস্টেস, মানে এটা দ্বারা অলরেডি এস বাই এস যুক্ত আছে। হ্যাঁ, তো এস বাই এস যুক্ত থাকলে সেটা কি, মানে প্লুরাল কোনো কিছু বোঝায়, প্লুরাল কোনো কিছু বোঝায়। এখন এই জিনিসগুলো মাথায় রাখবা যে প্লুরাল জিনিসগুলাই সবসময় হচ্ছে কাউন্টেবল হয়, কাউন্টেবল। হ্যাঁ, কাউন্টেবল নাউনের একটা গুণ হচ্ছে সে সবসময় প্লুরাল হবে, সে সবসময় প্লুরাল টাইপের জিনিস হবে। হ্যাঁ, তার মানে নন কাউন্টেবলের কি গুণ, নন কাউন্টেবলের কি গুণ, নন কাউন্টেবলের গুণ হচ্ছে অলওয়েজ সে সিঙ্গুলার ফর্ম থাকবে, সিঙ্গুলার 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 ফর্ম থাকবে, অলওয়েজ তার সিঙ্গুলার ফর্ম থাকবে। আমরা যদি আরো কিছু বৈশিষ্ট্য মনে রাখি, যেমন এই যে কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে, আর্টিকেল গুলা বসে। হ্যাঁ, আর্টিকেল, আর্টিকেল এ এন দি, এ এন দি, এ এন দি, এই জিনিসগুলা বসে। তাহলে নন কাউন্টেবলে কি হবে, নন কাউন্টেবলে এই যে আর্টিকেল যেগুলো আছে, আর্টিকেল যেগুলো আছে সেগুলা কি হয় না, বসে না।
সেই জিনিসগুলা বসে না। এগুলা হচ্ছে বেসিক কিছু বৈশিষ্ট্য, এগুলো আমরা ধীরে ধীরে প্রশ্ন সলভ করার সময় সময় পাবো। বাট তোমরা এই কি ইনফরমেশনগুলো যদি মনে রাখো, প্রশ্ন সলভ খুবই ইজিলি করতে পারবা। ওকে, তো তাইলে এই প্রশ্নটা আমরা কি দেখি, দেয়ার ওয়ার ড্যাশ গেস্টেস। আমরা এই গেস্টটাকে বুঝতে পারলাম যে এটা একটা কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউন হইলে কি কি আছে এই জায়গাতে দেখো, লেস, লেজার, ফিউয়ার, তারপরে হচ্ছে ফিউ। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন কাউন্টেবল নাউনে কোনো কিছু ব্যবহার করি তখন তো আমরা এই যে ফিউ এই জিনিসগুলো ব্যবহার করি। বাট এই সেন্টেন্সের মধ্যে একটা জিনিস আছে, সেটা হইলো দেন। দেন দ্বারা কি বোঝায় বলো তো দেখি? দেন দ্বারা কোনো জিনিসকে কম্প্যারেটিভ, হ্যাঁ কম্প্যারেটিভ সেন্টেন্স বা হচ্ছে কোনো একটা জিনিসকে কম্পেয়ার করা বোঝায়। হ্যাঁ, আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিগুলো পড়বো তখন আমরা এই জিনিসগুলো বুঝবো। তো জাস্ট এই দেন দ্বারা আমরা বোঝাই যে কোনো একটা জিনিসের সাথে কম্পেয়ার বা তুলনা করা বোঝাচ্ছে। এখন কম্পারেটিভ ডিগ্রির মেইন যে ফর্মুলা, ওই ফর্মুলাতে যদি আমরা দেখি যে কোনো শব্দের সাথে সে আর যোগ করে দেয়, হ্যাঁ আর এই টাইপের জিনিসগুলো যোগ করে দেয়। তো সেই সেন্স থেকে আমরা যখন বুঝলাম যে এটা কাউন্টেবল এবং কাউন্টেবলের কারণে এখানে ফিউ বসতেছে এবং এই দেন থাকার কারণে আমাদের সাথে এটার সাথে একটা আর যুক্ত হবে। সো যখন আর যুক্ত হবে তখন এটার অ্যান্সার হবে কি? ফিউয়ার। তার মানে দেয়ার ওয়ার ফিউয়ার গেস্ট দেন আই এক্সপেক্টেড। মানে এইখানে মানে আমি যতগুলো এক্সপেক্ট করতেছিলাম যে গেস্ট থাকবে ততগুলো নাই, তার থেকে কম আছে। হ্যাঁ, তার থেকে সংখ্যায় একটু কম আছে, অনেক কম আছে। হ্যাঁ, সেই জিনিসটা এটা দ্বারা বোঝায়। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে ফিউ। তো তোমাদের আসলে প্রবলেমটা কোথায় হবে? তোমরা এই যে ফিউ নিয়ে চিন্তা করবা যে এই ফিউটা কেন হইলো না, ফিউ তো হওয়ার কথা। কারণ আমরা বুঝতে পারতেছি এইখানে কাউন্টেবল নাউনে আমরা একটা পাইছি, তো যার কারণে আমাদের এখানে ফিউ হওয়ার কথা। তো এই জিনিসটা নিয়ে তোমরা হয়তো বা কনফিউজ থাকতে পারো, এই জন্য এই প্রশ্নটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। সো প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই তোমাদের প্রশ্ন আছে, আমি যেগুলো তোমাদেরকে পড়াবো, এই জন্য এই জিনিসগুলো খুবই ভালো করে পড়বা। ওকে, এই জিনিসগুলো ভালো করে বুঝবা। তুমি যে কোনো বই সলভ করো না কেন, যে কোনো বই বাজারের, তুমি এই প্রশ্নগুলো পাবাই এবং তুমি আটকে যাবা। দেখো, এটা জাহাঙ্গীরনগরে আসা একটা প্রশ্ন এবং এই প্রশ্নগুলাই মানে তুমি আমার স্লাইডগুলা বা আমি যে ক্লাসগুলা যেগুলা নিচ্ছি, তো এইগুলা আসলে এই যে ক্লাসগুলা নিচ্ছি এইগুলাকে তুমি মনে রাখতে পারো যে সব থেকে অধ্যায়ের কঠিন প্রশ্ন। তো কঠিন প্রশ্নর ক্লাসগুলা তুমি আমার কাছে পাবা, সহজগুলা তুমি পারবা। জাস্ট এইগুলাতে তুমি আটকে যাবা। এই চ্যাপ্টারে তুমি গেলে 100 প্রশ্ন পাবা, এই 100 প্রশ্নের মধ্যে আমি যে কয়েকটা সলভ করাচ্ছি এই কয়েকটা তুমি আটকে যাবা, বাকি সবগুলাই তুমি পারবা। হ্যাঁ, তো তুমি আমাদের ক্লাসগুলা করলে এটাই লাভ হবে যে তুমি আটকে যাওয়া প্রশ্নগুলো আগেই করে ফেলতেছো, এইগুলাতে তুমি আটকে যাইতে পারো, এই জিনিসগুলা তুমি আগে থেকে শিখে ফেলতেছো, এটা হচ্ছে তোমার প্রথম লাভ হবে। ওকে, তো চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি। এইখানে কি বলা আছে? দেয়ার আর টু মেনি পিপল লুকিং ফর ড্যাশ জব ইন দিস কান্ট্রি। মানে এখানে বলা হয়েছে, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা প্রশ্ন। দেয়ার আর টু মেনি পিপল মানে এখানে আসলে অনেক বেশি পিপল আছে যারা কি করতেছে, লুক ফর মানে কি খোঁজা, যারা খুঁজতেছে কিসের, কি খুঁজতেছে, তারা হচ্ছে ড্যাশ জবস ইন দ্য কান্ট্রি। তাইলে দেখো এইখানে যখন এস বা ইয়ে যুক্ত হয়েছে, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে যদি এরকম প্লুরাল কোনো কিছু থাকে, হ্যাঁ প্লুরাল যদি কোনো কিছু থাকে তাইলে সেটা কি হয়ে যায়, সেটা প্রথমেই আমরা বুঝে নিই যে এটা কাউন্টেবল নাউন হয়ে গেল। হ্যাঁ, যে আমরা কি জানি যে আনকাউন্টেবল নাউন মানেই সেটা সবসময় সিঙ্গুলার হবে। যখন আমরা প্লুরাল কোনো কিছু পাইছি এটা কাউন্টেবল হয়ে গেছে, প্রথমে আমরা বুঝে গেছি। এখন কাউন্টেবলের জন্য কি কি বসতে পারে? ফিউ বসতে পারে, অপশন দেখে বুঝতে হয় যে কোনটা আসলে বসে, ফিউ বসে। হ্যাঁ, সো এই যখন আমাদের কাউন্টেবলে ফিউ বসবে তখন আমরা এই জায়গাতে দেখবো বসায় কি আসলে বসতে পারে, কি আছে, শুধু ফিউ, লুক ফর ফিউ জবস, এ ফিউ জব, সো ফিউ জব, নাকি হচ্ছে টু ফিউ জব। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা বাজারে যত বই আছে কোনো বইয়ে এই যে টু ফিউ এর ব্যবহার নাই, ব্যবহার তোমরা পাবা না, বাট এগুলা পরীক্ষাতে দিছে। তাইলে তুমি কি করবা? দেখো, যখন তুমি টু ফিউ এর ব্যবহার পাবা, টু ফিউ কোনো একটা জিনিসের সিনোনিম, এটা তোমাকে মনে রাখতে হবে। সেইটা সিনোনিমটা কি? টু মেনি। হ্যাঁ, টু মেনি এই জিনিসটার হচ্ছে সিনোনিম। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি মনে করো এই অপশনটা টু ফিউ নেই, আছে হচ্ছে টু মেনি। এখন তুমি যদি এই জায়গাতে টু মেনি বসায় দাও, দেখো কি হয়। দেয়ার আর টু মেনি পিপল, এখানে অনেক বেশি পিপল আছে যারা লুক ফর খুঁজতেছে টু মেনি জবস ইন দ্য কান্ট্রি, মানে অনেক বেশি জব খুঁজতেছে, অনেক বেশি মানুষ, এই জন্য তারা অনেক বেশি জব খুঁজতেছে। সো এই জায়গাতে তোমাদের প্রবলেমটা হইলো, তুমি সারা জীবন বই খুঁজেও কখনো এই টু ফিউ এর ব্যবহার পাবা না, আবার এই টু ফিউ আসলো কেন হইলো এটাও তুমি বুঝবা না। সো তোমাকে মনে রাখতে হবে টু ফিউ টু মেনি এর হচ্ছে সিনোনিম, বা একই অর্থে দুইটা জিনিসকে ব্যবহার করা যায়। সো এই জিনিসটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে আসলে মানে
চেক করছে যে তুমি আসলে এই জিনিসটা জানো কিনা। হ্যাঁ, তুমি এই জিনিসটা জানো কিনা। সো এই জন্য এখানে হচ্ছে টু জবস তোমাকে দিতে হবে। এখন একটা জিনিস তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই শুধু ফিউ কেন হইলো না, এ ফিউ কেন হইলো না? সো ফিউ এর হিসাব তো বাদ, সো ফিউ এটার কোনো সিনোনিমও নাই, কোনো কিছুই নাই, এটা একদমই বাদ দিয়ে দাও, এটা অটোমেটিক বাদ। সো কেন আসলে এ আর বি নম্বরটা হইলো না? একটা জিনিস আমরা কিছুক্ষণ আগেই দেখছি। দেখো তো ফিউ মানে কি? ফিউ মানে খুবই অল্প, নেই বললেই চলে। হ্যাঁ, তো তুমি যদি এরকম মনে করো যে দেয়ার আর টু মেনি পিপল, এখানে অনেক বেশি পিপল আছে যারা কি করতেছে, লুক ফর, খুঁজতেছে। ফিউ জব মানে এখানে অনেক বেশি মানুষ আছে যারা খুব কম চাকরি খুঁজতেছে, এইটা কি কোনোদিন সম্ভব না, যার কারণে এটা হইলো না। এ ফিউ মানে মানে খুবই একদম হাই লেভেলেরও না, মিডল লেভেলেরটা, যেটা আমি তোমাদেরকে বুঝাইলাম, মানে অল্প অল্প জব খুঁজতেছে। বিষয়টা কেমন? অনেক বেশি মানুষ মানে অনেক বেশি জব খুঁজতেছে, এটা হইলো বাস্তবতা, এটাই হইলো সত্য কথা। তো তার জন্য এই জন্য এটা বাদ যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই শিখছি যে এ ফিউ মানে কি। এ ফিউ মানে এই যে এখানে খুবই অল্প, তার থেকে একটু বেশি, এটাকে শুধু আমরা অল্প লিখতে পারি, অল্প 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 লিখতে পারি, শুধু আমরা অল্প লিখতে পারি। ঠিক আছে, সো এই জন্য এটাও বাদ। আর এই যে টু ফিউ মানে টু মেনিকে রিপ্রেজেন্ট করে, এই জন্য এখানে অ্যান্সার হবে দেয়ার আর টু মেনি পিপল লুকিং ফর টু ফিউ জব ইন দিস কান্ট্রি। ঠিক আছে, সো এই টাইপের প্রশ্নই তোমাদের আসবে। হ্যাঁ, এত সহজ না কোনো কিছু, এত সহজে ইয়া করা যায় না। তো বেশিরভাগ জায়গায় আসলে তোমরা দেখতে পাবা কি তোমাদের সহজ প্রশ্নগুলো শেষ করা হয়। তো আমি আসলে একটু আলাদাভাবে চিন্তা করলাম যে কেন না আমি এই কাজটা করি, তোমাদেরকে কঠিন প্রশ্নগুলো সলভ করে দিই। কারণ যেগুলো তোমরা অলরেডি পারবা, হ্যাঁ, সেইগুলো তো তোমাদেরকে পড়ানোর আসলে কিছু নাই। যেগুলো তোমরা পারবা না, এইটাই তো একজন টিচারের কাজ হওয়া উচিত, যে তুমি যেগুলো পারবা না আমি তোমাকে সেগুলো বোঝাবো, আর যেগুলো তুমি পারবা ওগুলো তুমি পড়ো। এরপরেও যদি তোমার প্রবলেম হয় তাইলে তো আমাদের এই যে গ্রুপ আছে, এই যে কমেন্টে দেখো গ্রুপের লিঙ্ক আছে, ওইখানে তুমি প্রশ্ন করবা, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দেবো। মানে অনেকে সহজ জিনিসও বুঝতে পারো না, হয় এমন, তো তখন তুমি পাবা। আর আমাদের পেইড ব্যাচে যারা আছো তারা তো আমাদের সাথে 24 ঘন্টায় কানেক্ট করতে পারবা, কানেক্টেড থাকতে পারবা। ওকে, সো এইটা হচ্ছে এখানকার বিষয়। এরপরের কোশ্চেনটা কি দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে নিচের সেন্টেন্সটাকে তুমি কারেক্ট করো, কোনটা সেন্টেন্স কারেক্ট হবে। কি আছে দেখো, লেস পিপল গেট আমেরিকান ভিসা নাওএডেজ। ওকে, আমরা সেন্টেন্সগুলো পড়ি। তারপরে কি দেখো, লেস পিপল গেট আমেরিকান ভিসা নাওএডেজ। তারপরে কি দেখো, ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসা নাওএডেজ। এখন একটা জিনিস খেয়াল করো, তারপরে কি দেখো, ফিউ পিপল গেটস আমেরিকান ভিসা নাওএডেজ। তো প্রথমেই আমাদের এই যে লেস পিপল, এইগুলা জিনিস হবে না। হ্যাঁ, লেস আর ফিউয়ার হচ্ছে নর্মালি হচ্ছে অনেকের মধ্যে একজন বা অনেকের মধ্যে একটু অল্প। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ফিউ মানে কি বোঝায়, অল্প বোঝায়। ওকে, সো আমাদের প্রথম দুইটা এই লেসের কারণে হবেই না। এখন সি এবং ডি এর মধ্যে আমাদের হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এখন দেখো ডি নম্বরে কি দেওয়া আছে, ফিউ পিপল গেট আমেরিকান ভিসা নাওএডেজ, মানে কিছু পিপল যারা আমেরিকান মানে ভিসা পাচ্ছে। এইটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স কিন্তু ভুল না, বাট এইখানে কি বলা আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, মানে যখন তোমার এইরকম কথা থাকবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটার মানে কি জানো, চুজ দ্য বেস্ট কারেক্ট সেন্টেন্স, বেস্ট কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, এটার মানে হচ্ছে এটা, মানে অপশন যদি সঠিক থাকে, তার থেকে যদি ভালো অপশন থাকে সেটাকে তোমার কারেক্ট করতে হবে। সেই জায়গাতে কিন্তু এটাকে তুমি লজিক্যালি মানে গ্রামেটিক্যালি ঠিক বলতে পারো, বাট এইটার থেকে কিন্তু একটা ভালো অ্যান্সার আছে। সেইটা কি দেখো, ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসা নাওএডেজ। এইটা ভালো অ্যান্সার। কেমনে জানো? কারণ কি দেখো, এইখানে যখন পিপলের কথা বলা হচ্ছে, তার মানে একটা এটার মধ্যে মানে অটোমেটিক্যালি একটা কম্পারিজন তৈরি করা হয়েছে। মানে বাংলাদেশের যত মানুষ আছে, এইটা দ্বারা বোঝানো হচ্ছে, পিপল দ্বারা কি বোঝানো হচ্ছে, যে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের যত মানুষ আছে তার মধ্যে কিছু মানুষ। এখন দেখো এই যে তার মধ্যে যখন কথাটা আসলো, তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি দেনের ব্যবহার চলে আসছে। এখন এই দেন দ্বারা কি বোঝায়, দেন দ্বারা কম্পারিজন বোঝায় বা কোনো একটা জিনিসের সাথে তুলনা করা বোঝায়। এখন কোনো একটা জিনিসের সাথে যখন তুলনা করা বোঝাচ্ছে, তখন আমাদের অটোমেটিক্যালি কিসের ব্যবহার আনতে হবে, আমাদের কম্পারেটিভ ডিগ্রি এর ব্যবহার আনতে হবে। এখন এই কম্পারেটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনবো, যে শব্দের সাথে আমরা ইআর যুক্ত করে দিতে পারি। এই জন্য আমরা যখন ফিউ এর সাথে ইআর যুক্ত করব, তখন সেটা ফিউয়ার হয়ে যাবে। হ্যাঁ, ফিউয়ার হয়ে যাবে। তো এই সেন্স থেকে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। তুমি যদি মনে করো যে ভাই এখানে তো ডিউ কারেক্ট, আমি যদি ডি দিয়ে আসি তাহলে কি মার্ক পাবো না? না, পাবা না, কারণ তোমাকে বেস্ট অ্যান্সারটা দিতেই হবে। যদি না দিতে পারো তাহলে তোমার অ্যান্সার ভুল। ওকে, সো এই জন্য এই জিনিসটা তুমি মাথায় রাখবা। ওকে,
এই জিনিসটা এভাবে তোমাকে মাথায় রাখতে হবে। এরপরের কোশ্চেন দেখো, এরপরের কোশ্চেন আমাদের 22 নম্বর, একদম 12 থেকে 22, আর বাকি 10টা প্রশ্ন তোমরা পারবা, খুবই সহজ। 22 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, ড্যাশ আই ওয়ার্ক উইথ আর নট ভেরি ফ্রেন্ডলি। মানে এইখানে বলা হয়েছে যে আমি আসলে কোনো একটা জায়গায় কাজ করছি বা কোনো কারোর সাথে কাজ করছি যারা সবাই ফ্রেন্ডলি না। হ্যাঁ, সো দেখো এখানে কি বলা আছে, সাম অফ দ্য পিপল, সাম পিপলস, মেনি পিপলস। হ্যাঁ, এখন আমাদের আসলে এই প্রশ্নটা ইন্ডিকেট করে এইটা থেকে সব থেকে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। হ্যাঁ, সামের ব্যবহার, সামের ব্যবহার মানে এটাকে তোমরা হচ্ছে ডিটারমিনারের ব্যবহার বা ডিটারমাইনারের ব্যবহার বলতে পারো। সো এই সামের ব্যবহার নিয়ে সব থেকে বেশি ঢাবিতে প্রশ্ন করা হয়। তো এই প্রশ্নটাতে কি বলা হয়েছে দেখো, যে সাম অফ দ্য পিপল মানে কি, যতগুলা পিপল আছে তার মধ্যে কিছু পিপল। হ্যাঁ, সাম অফ দ্য পিপল আই ওয়ার্ক মানে যতগুলা মানুষ আছে তার মধ্যে কিছু পিপল। তার মানে এই সাম দ্বারা কি বোঝায়, যে একটা মানে কোনো একটা বড় অংশ, মানে কোনো একটা বড় অংশ। কিসের বড় অংশ? এই জায়গাতে অনেকগুলা পিপলেরই একটা বড় অংশ যারা ফ্রেন্ডলি না, এটা বোঝাচ্ছে। তার মানে অটোমেটিক্যালি এটা বোঝা যাচ্ছে এটা একটা কারেক্ট সেন্টেন্স। আমরা পরের গুলাও দেখবো কেন কারেক্ট না। তারপরে কি দেখো, সাম পিপল মানে আমি এই জায়গাতে তুমি সেন্টেন্সটা দেখো, আই ওয়ার্ক উইথ আর নট ভেরি ফ্রেন্ডলি। মানে আমি যদি এরকম করে বলি যে সাম পিপল বা সাম পিপলস, এরকম করে যদি বলি সি এবং ডি অপশন নিয়ে, তাইলে আমি কারোর সাথে একটা কম্পারিজন করতেছি না বা কারোর সাথে একটা মানে বলতেছি না, শুধুমাত্র বলতেছি কিছু পিপল। এখন কিছু পিপল কোথাকার, এই জায়গাতে যেটা আইডেন্টিফাই করা আছে, সাম অফ দ্য পিপল মানে আমি যতগুলা মানুষের সাথে মিশছি তার মধ্যে কিছু পিপল। এই জিনিসটাই কিন্তু এখানে আইডেন্টিফাই করা আছে এ নাম্বার অপশনে। বাট বি এবং সিতে এই জিনিসটা আইডেন্টিফাই করা নাই, শুধুমাত্র কিছু পিপল বলা আছে, যেটা একটা সেন্টেন্সকে ফুলফিল অর্থ প্রদান করে না। সো এই জন্য এটার কারেক্ট অ্যান্সার হবে এ। ওকে, আর মেনি পিপলস এটা তো অটোমেটিক্যালি হবে না, কারণ এই যে তুমি অলরেডি মেনি ব্যবহার করছো তারপরে আবার পিপলস লাগায় দিছো, তো এই জন্য তো এটা অটোমেটিক্যালি হবে না। সো এই জায়গা থেকে এটার অ্যান্সার হইলো এ নাম্বারটা। হ্যাঁ, সাম অফ দ্য পিপল আই ওয়ার্ক উইথ আর নট ভেরি ফ্রেন্ডলি, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। ওকে, এরপরের কোশ্চেন দেখো, এরপরের কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাম। মানে কোথায় আসলে সামের ব্যবহারটা অ্যাপ্রোপ্রিয়েটলি করা হয়েছে। আই ওয়ান্ট টু বাই সাম কি শু। এখন একটা জিনিস খেয়াল করো, সাম শব্দের অর্থ কি? সাম শব্দের অর্থ হচ্ছে কিছু, তাই না? সাম শব্দের অর্থ হইল কিছু। এখন তুমি এটাকে কিছু দিয়েই চিন্তা করো, কি বলা আছে, আই ওয়ান্ট টু বাই সাম শু, আমি কিছু জুতা কিনতে চাই, আমি কিছু জুতা কিনতে চাই। ওকে, তুমি প্রশ্ন করলা, তারপরে কি দেখো, উড ইউ লাইক টু বাই সাম আপেল, আমি কিছু আপেল কিনতে চাই, আমি কিছু আপেল কিনতে চাই, আমি কিছু আপেল কিনতে চাই। ওকে, তারপরেরটা কি দেখো, রানা হ্যাজ লিসেন টু সাম মিউজিক, আমি কিছু গান শুনতে চাই। হ্যাঁ, আমি কিছু গান শুনতে চাই, কিছু গান শুনতে চাই। তারপরে দেখো, হি হ্যাজ বট সাম পিস অফ হচ্ছে চিজ, মানে ধরো ওই চিজের বা চিজের কোনো একটা চিজ, শেষ কোনো কিছু চিজ কিনতে চাই। এখন এই কিছুটা কোনটা দিয়ে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়? তুমি যদি লজিক্যাল ওয়েতে চিন্তা করো, জুতা যার একটা সংখ্যা আছে, যার একটা সংখ্যা আছে, স্পেসিফিক সংখ্যা, যে আমি এক জোড়া জুতা কিনতে চাই, তো এটাকে কি কোনো কিছু দিয়ে তুমি রিপ্লেস করতে পারবা? পারবা না, তার মানে এটা ভুল। পরেরটা কি দেখো, উড ইউ লাইক টু বাই সাম আপেল, মানে তুমি কি কিছু আপেল কিনতে চাও, এইটাকে কিন্তু আপেল দিয়ে আমি স্পেসিফিক করতে পারি। কারণ কি জানো, আমরা যখন আপেল কিনি তখন কিন্তু আপেলগুলো হাত দিয়ে ধরে দোকানদারকে বলি তুমি এই 3টা বা এই 4টা এই 5টা মাপ দাও। যখন তুমি এরকম স্পেসিফিক করতে পারতেছো যে এই 3টা, এই 2টা, এই 10টা আপেল, এই 15টা ভালো আপেল, তুমি মাপ দাও, মাপ দিয়ে আমাকে ওজন করে দাও, তখন কিন্তু এই সাম শব্দটা ইউজ করা যায়। সো এইটা থেকে এটা কারেক্ট অ্যান্সার। বাট তুমি গানকেও কিন্তু এটা করতে পারবা না। হ্যাঁ, গানকেও এটা করতে পারবা না। গানকে যদি তুমি মনে করো যে ভাই আমি ইউটিউবে গান শুনতেছি, প্লে লিস্ট আছে, এটা একটা এটা একটা, ওইভাবে কিন্তু গানকে স্পেসিফাই করা যায় না। হ্যাঁ, সো ওই সেন্স থেকে এটা গানটাও হবে না, আর এটা তো অটোমেটিক্যালি হবে না। চিজকে তো তুমি আলাদাভাবে ইয়া করতে পারো। সো এইটার কারেক্ট অ্যান্সার হইলো বি। ঠিক আছে, তো এমন টাইপের প্রশ্নগুলো তোমাদের আসবে। এরপরের প্রশ্ন কি দেখো, দেয়ার আর টু মেনি ড্যাশ ডিউরিং টেলিভিশন শোস, মানে এখানে বলা হয়েছে যে দেয়ার আর টু মেনি ড্যাশ। এখন একটা জিনিস খেয়াল করো, টু মেনি। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে একটা জিনিস আছে কি, টু মেনি, টু মেনি, এটা খুবই ভালো করে মনে রাখবা। টু মেনি আর একটা হইলো টু মাচ, মাচ।
এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু শিখছি যে কাউন্টেবল মানে কি, যেটাকে গণনা করা যায়। এখন যে জিনিসগুলোর সাথে গণনা করা যায় সেগুলোর সাথে কিন্তু সবসময় মেনি বসে। তার মানে টু মেনি সবসময় কার সাথে বসবে? কাউন্টেবল নাউনের সাথে বসবে। ওকে, এই জায়গা থেকে দেখো টু মাছ মানে যেটা কখনো গণনা করা যায় না, বা যে জিনিসটাকে কখনো আমরা কি করতে পারি না, গুনতে পারি না, সেইটার সামনে আমরা মাছ বসাবো। যেমন ধরো আমরা এরকম করে বলতে পারি যে ধরো আমরা মাছ কি বলতে পারি, যে মাছ ওয়াটার বলতে পারি, যেটাকে আমরা গণনা করতে পারতেছি না। তার মানে এটা হচ্ছে আনকাউন্টেবল বা হচ্ছে নন কাউন্টেবল। ওকে, তার মানে আমাদের মনে রাখতে হবে যে নন কাউন্টেবল বা আনকাউন্টেবলের পূর্বে মাছ বসে এবং কাউন্টেবলের পূর্বে মেনি বসে। এখন টু মাছ টু মেনি মানে কি, যে অনেক বেশি বুঝাইলে টু মেনি যদি কাউন্টেবলে আমরা বসাই, আর অনেক বেশি বুঝাইলে টু মাছ যদি আমরা নন কাউন্টেবলে বোঝাই। এইটা হইলো টু মাছ এবং টু মেনি নিয়ে যত প্রশ্ন আসবে সবগুলার বেসিক। ওকে, এখন আমরা সলভ করব। দেখো, দেয়ার আর টু মেনি, তার মানে টু মেনি দ্বারা আমরা কি বুঝলাম? এটা একটা কাউন্টেবল নাউন বোঝাচ্ছে, কারণ মেনি সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আমরা এই জায়গাতে দেখছি। এখন আমাদের খুঁজতে হবে এই জায়গাতে আসলে কাউন্টেবল সেন্স কোনটা, কি কি আছে। দেখো, অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে দেখো অ্যাডভার্টাইজমেন্টস, অ্যাডভার্টাইজিংস, মানে এইখানে এস যুক্ত নাই, সেগুলো এখানে এস যুক্ত করে দিছে। ওকে, এখন বুঝতে হবে যে অ্যাডভার্টাইজিং অর্থ কি। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং অর্থ হইল যে কোনো একটা জিনিসকে তুমি অ্যাডভার্টাইজ করো, মানে এইটাকে স্পেসিফিক করা যায় না। হ্যাঁ, মনে করো তুমি একটা হচ্ছে অ্যাড বানাবা। হ্যাঁ, তুমি ধরো একটা বড় কোম্পানি, তুমি একটা অ্যাড বানাবা। তো ওই অ্যাড বানানোর জন্য যে বিভিন্ন বিষয়গুলো আছে, যেমন ধরো অ্যাডের জন্য একটা তোমার প্ল্যান করা লাগবে, সেই প্ল্যান অনুসারে ক্যামেরাম্যান লাগবে, ডিরেক্টর লাগবে, এইরকম করে অনেক, তারপরে মডেল লাগবে। হ্যাঁ, এইরকম করে একটা স্টোরি লাগবে, সবগুলা মেলা তুমি একটা অ্যাডভার্টাইজিং করবা। এই জিনিসটাই কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারি না। মানে ওয়ান কাইন্ড অফ, আমরা যেমন পানিকে ধরো যে এরকম পানির এরকম করে যেমন আমরা পানিকে হচ্ছে আলাদা আলাদা করতে পারতেছি না, পানি তো পানি। হ্যাঁ, পানিকে যেমন হচ্ছে আমরা আপেলের মতো একটা আপেল, দুইটা আপেল, একটা পানি, দুইটা পানি করতে পারতেছি না, সেরকম অ্যাডভার্টাইজিং যেটা মানে বিজ্ঞাপন তৈরি করার বিষয়, এটাকে আমরা আলাদা আলাদা করতে পারি না। যার কারণে এই অ্যাডভার্টাইজিং এই জিনিসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, হ্যাঁ, বা নন কাউন্টেবল নাউন। এই জিনিসটাকে নন কাউন্টেবল নাউন বলে। সো যেহেতু আমরা বুঝতে পারলাম এটা নন কাউন্টেবল নাউন, তার মানে এই জায়গাতে আমাদের কাউন্টেবল নাউন লাগবে, এ আর সি অটোমেটিক্যালি বাদ হয়ে গেল। তার মানে আমাদের কি হবে? কাউন্টেবল নাউনের জিনিস আমাদের খুঁজতে হবে। এখন দেখো এই যে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন দেওয়া। এখন যখন তুমি বিজ্ঞাপন দিবা, বা বিজ্ঞাপন যখন তুমি মানে সংখ্যা হিসাব করবা, যে টেলিভিশনে তুমি 3টা বিজ্ঞাপন দাও আমাদের এই জায়গা থেকে, ধরো রবি কোম্পানির একটা, তারপরে ধরো বসুন্ধরা কোম্পানির একটা, তারপরে ধরো আকিস সিমেন্টের একটা। ওকে, এই 3টা তুমি দিয়ে দিতে বললা। তার মানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এই জিনিসটা কিন্তু একটা স্পেসিফিক সংখ্যাকে প্রতিনিধিত্ব করতেছে। যখন একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে একটা সংখ্যা দ্বারা, তখন সেই জিনিসটাকে আমরা বলতে পারি এটা একটা কাউন্টেবল জিনিস। ওকে, তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইল বি। কিন্তু যখন তুমি বি দিবা তখন তোমার ভুল হয়ে যাবে। কেন ভুল হবে জানো? কারণ দেখো এখানে কি আছে, টু মেনি। কি আছে? টু মেনি। এইটা দ্বারা মানে জিনিসটাকে আরো অনেক বেশি বিস্তারিত বোঝাচ্ছে। হ্যাঁ, সো এই জায়গা থেকে তোমার এই ডি নম্বরটাকে খুঁজতে হবে, তাইলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো দেখি, তোমরা কতজন আছো? এটার অ্যান্সার হবে হচ্ছে ডি। হ্যাঁ, এটার অ্যান্সার হবে ডি, টু মেনি অ্যাডভার্টাইজমেন্টস। ওই যে আমরা একাধিক জিনিসের কথা বলতেছি, যার কারণে এটার সাথে এ যুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, সো এই টাইপের কমপ্লেক্স বিষয়গুলোকে আমাদের কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমাদের ভালো করে বুঝতে হবে, তাইলেই তুমি এগুলার অ্যান্সার করতে পারবা। ওকে, তারপরে কি দেখো, তারপরের প্রশ্ন দেখো। তারপরের প্রশ্ন হচ্ছে 30 নম্বর। কি বলা আছে? টুডে ড্যাশ পিপল হু এনজয় ক্রিকেট ইজ বিগার দেন দ্যাট দ্য 30 ইয়ার্স অফ, মানে এখনকার দিনে যারা ক্রিকেটকে পছন্দ করে বা ক্রিকেট এনজয় করে তাদের বয়স হচ্ছে 30 বছরের বেশি। এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। তাইলে এখানে কি হবে দেখো, টুডে এ গ্রেট ডিল অফ, টুডে এ নাম্বার অফ, টুডে মেনি, তারপরে হচ্ছে টুডে দ্য নাম্বার অফ। হ্যাঁ, তার মানে কোনো একটা জিনিসকে দেখো এই জায়গাতে কোনো একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে, তো এটার অ্যান্সার খুবই সহজে এই জায়গা থেকে পারা যায় যে টুডে দ্য নাম্বার অফ পিপল হু এনজয় ক্রিকেট ইজ বিগার দেন দ্যাট দ্য 30 ইয়ার্স ওল্ড, মানে যাদের বয়স আসলে ওই 30 বছরের বেশি। হ্যাঁ, তো তুমি একটা জিনিস খেয়াল করো, দ্য নাম্বার অফ মানে কি? ওই যে একটা কাউন্টডাউনের বিষয়। হ্যাঁ, যে 1
থেকে 30, এই জায়গাতে থার্ড ইয়ার মানে কি 1 থেকে 30 বছরের মধ্যে। সো এই জিনিসটাকে যখন একটা নির্দিষ্ট জিনিসকে যখন কোনো একটা জিনিস আইডেন্টিফাই করে, সেটাকে কিন্তু আমরা দা দিয়ে মানে সেটাকে আমরা দা দিয়ে প্রতিনিধিত্ব করাইতে পারি বা দা দিয়ে ওই জিনিসটাকে আমরা দেখাইতে পারি। সো এই জন্য কিন্তু এইখানে দা নাম্বার অফটা বসছে, শুধু নাম্বার অফটা বসে নাই। হ্যাঁ, যদি এইখানে এই জিনিসটা স্পেসিফিক করা না থাকতো তখন তুমি নাম্বার অফ বলতে পারতা। যেহেতু এটা 1 থেকে 30 একটা নির্দিষ্ট সংখ্যা, একটা জোন তৈরি করে দেওয়া হয়েছে, যার কারণে এটাতে দা নাম্বার অফ বলবে। ওকে, সো এই জন্য এটার অ্যান্সার হচ্ছে দা নাম্বার অফ পিপল কি বলা আছে হু এনজয় ক্রিকেট ইজ বিগার দেন দ্যাট 30 ইয়ার্স অফ ওল্ড। ওকে, এই জিনিসটা এভাবে তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখো পরবর্তী কোশ্চেন কি বলা আছে, দে ড্যাশ হ্যাভ দ্য চিলড্রেন। হ্যাঁ, সো এইটা হচ্ছে ডিটারমিনারের ব্যবহার। হ্যাঁ, দেখো কি বলা আছে, দে ড্যাশ হ্যাভ চিলড্রেন, দে রিসিভড ড্যাশ রিপ্লে। দেখো কি আছে, সাম চিলড্রেন, তাদের কি মানে কিছু ছেলে মেয়ে আছে, তো এই যে ছেলে মেয়ের সাথে কি কিছু শব্দটা কি যায়। আর একটা জিনিস মনে রাখবা, এই যে সাম যে জিনিসটা আছে, হ্যাঁ, এটা কাউন্টেবল এবং নন কাউন্টেবল সব জায়গাতেই কিন্তু বসে। এটার আলাদা স্পেসিফাইড নাই যে ধরো এটা শুধু কাউন্টেবলের সাথে বসে, এটা শুধু নন কাউন্টেবলের সাথে বসে, এমন না। এই কাউন্টেবল নন কাউন্টেবল সবার সাথেই বসে যায়। ওকে, তারপরে কি দেখো, দে হ্যাভ এনি চাইল্ড, এটা তো একটা প্রশ্ন করা বোঝাচ্ছে, তার মানে সি নম্বরটা কি দেখো, দে হ্যাভ নো চিলড্রেন বা দে হ্যাভ নো চাইল্ড। তারপরে কোশ্চেনটা দেখো, দে হ্যাভ নো কি বলা আছে, দে হ্যাভ রিসিভড নো রিপ্লে। তো এইটা কিন্তু সেন্সি তোমার কাজ করতেছে যে কি ডিটারমিনারটা বসাইতে হবে। ডিটারমিনারের ব্যবহারগুলো সহজ হয় অনেক, হ্যাঁ, এগুলা খুবই ইজিলি পাওয়া যায় বা পারা যায়, এগুলাকে একটু সেন্স খাটাইতে হয় ডিটারমিনারের। সো এই জায়গা থেকে এটা হচ্ছে ডিটারমিনারের ব্যবহার চলে গেছে। ওকে, তারপরের প্রশ্নটা কি দেখো, হি গেভ মি ড্যাশ, কি বলা আছে দেখো, সে আমাকে দিল কি, অ্যাডভাইসেস, অ্যাডভাইসিং এ পিস অফ অ্যাডভাইস। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে অ্যাডভাইস শব্দটা আছে, এটা আসলে কি, এটা তোমাকে বুঝতে হবে, এটা তোমাকে প্রথমে বুঝতে হবে। এখন অ্যাডভাইস জিনিসটাই কি কোনো গণনা করা যায় না, এটাই কিন্তু গণনা করা যায়। যখন কোনো জিনিসকে গণনা করা যায় না, সেটাকে আমরা নন কাউন্টেবল বা হচ্ছে আনকাউন্টেবল নাউন বলি, তাই না? তার মানে আমরা বুঝে গেলাম এইখানে নন কাউন্টেবল নাউনের কোনো একটা জিনিস মানে এইখানে বসতে পারে বা কাউন্টেবল কোনো কিছু বসতে পারে। এখন একটা জিনিস খেয়াল করো, হি গেভ মি অ্যাডভাইস। ওকে, এটা যদি আমি দেই তাইলে কি হবে, যে সে আমাকে অ্যাডভাইস দিল। যদি আমরা এই বি নম্বরটাকে বসাই, যে সে আমাকে কি দিল, অ্যাডভাইস দিল, তাইলে এই অ্যাডভাইস দ্বারা নন কাউন্ট মানে কি, যে অসংখ্য অসংখ্য জিনিসকে বোঝাচ্ছে, কিন্তু এটা মাথায় রাখো। তো এই অ্যাডভাইস দিয়ে যখন অসংখ্য জিনিসকে বোঝাচ্ছে, তার মানে অর্থটা কি দাঁড়াচ্ছে, যে সে আমাকে অসংখ্য অ্যাডভাইস দিল না, এটা কিন্তু কখনো সম্ভব না। একটা সিঙ্গেল পার্সনকে কখনো অসংখ্য অ্যাডভাইস একসাথে দিতে পারে না। সে শুধুমাত্র একটা অ্যাডভাইস দিতে পারে, যে তুমি আসলে এখন রোদ বাইরে খেলতে যেও না, হ্যাঁ, এটা একটা অ্যাডভাইস। সো এইরকম একটা অ্যাডভাইস দিতে পারে। সো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এইখানে একটা সিঙ্গেল জিনিসকে প্রতিনিধিত্ব করাইতে হবে। কেন দেখো, হি দ্বারা কি বোঝাচ্ছে, যে সে, আর মি দ্বারা কি বোঝাচ্ছে, ধরো আই কে, তাই না? তার মানে এখানে দুইটা ব্যক্তি আছে, দুইটা ব্যক্তি একটা আরেকজনকে একটা সিঙ্গেল অ্যাডভাইস দিতে পারে। সো এই জন্য আমাদেরকে এটাকে কাউন্টেবলে পরিণত করতে হবে। হ্যাঁ, এটাকে কাউন্টেবলে পরিণত করতে হবে। এখন যদি আমরা কাউন্টেবলে এই অ্যাডভাইসকে পরিণত করি, তাইলে আমাদেরকে আসে এ পিস অফ অ্যাডভাইস, মানে এক টুকরো অ্যাডভাইস আমাকে দেওয়া হইলো, বা এক অংশ বা একটা আমাকে শুধু অ্যাডভাইস দেওয়া হইলো। সো এটার অ্যান্সার কি হবে, হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস। ওকে, সো এগুলা কিন্তু শার্প কোশ্চেন। হ্যাঁ, এই শার্প কোশ্চেনগুলা তোমাকে খুবই ভালো করে বুঝতে হবে। এগুলা থেকে প্রশ্ন আসবেই, এবং তুমি ভুল করে আসবা। এই জন্য এই প্রশ্নগুলা বুঝতে হবে। ওকে, তো এইটা গেল এখানকার প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো, 45 নম্বর প্রশ্ন, আমাদের কত 37-এর পর, বা এগুলা তোমরা পারবা। তারপরের কোশ্চেন দেখো, হুইচ কাইন্ড অফ নাউন মানি। হ্যাঁ, তো এই মানিটা আসলে কি নাউন, এটা অনেকেই তোমরা ভুল করো। কেন করো জানো? কারণ তোমরা মানি মানে মনে করো যে মানি শব্দের অর্থ হচ্ছে টাকা, মানি মানে হচ্ছে টাকা। হ্যাঁ, কিন্তু মানি বলতে আসলে আমাদের দেশে শুধু আমরা ভাব অর্থে টাকা বুঝি। মানি শব্দের আসল অর্থ কি জানো? মানি শব্দের অর্থ হচ্ছে, আসল অর্থ হচ্ছে অর্থ বা হচ্ছে সম্পদ। এখন একটা জিনিস খেয়াল করো, যখন তুমি টাকা বলবা তখন তো তুমি মনে করবা যে ভাই টাকা তো আমি গুনতে পারি, তার মানে এটা কাউন্টেবল। তুমি যদি মানি অর্থ টাকা মনে করো, তাইলে তুমি এটাকে কাউন্টেবল মনে করবা। বাট কেউ যদি এটার অ্যাকচুয়াল অর্থ জানে, যে মানি অর্থ হইলো অর্থ বা সম্পত্তি বা সম্পদ, তাইলে সে কি মনে করবে, আমরা কি আমাদের কত অর্থ আছে এগুলোকে গুনতে পারি? পারবো না। তুমি যদি মানে লজিকের বাইরে গিয়ে কথা বলো তাইলে পারবা, কিন্তু পারবা না। হ্যাঁ, তোমার ধরো বডিটাও তো তোমার একটা সম্পদ, তো তুমি বডিকে কিভাবে গুনবা? হ্যাঁ,
সো এইরকম জিনিস। তো তার মানে অর্থ, এই যখন অর্থ বোঝাবে তখন এই মানি শব্দটাকে সবসময় নন কাউন্টেবল বা হচ্ছে আনকাউন্টেবল নাউন বলা হবে। হ্যাঁ, সেই জন্য মনে রাখবা যে মানি কখনোই কাউন্টেবল নাউন না, এটা সবসময় কি আনকাউন্টেবল বা নন কাউন্টেবল বা ম্যাস নাউন। হ্যাঁ, এটা খুব ভালো করে মনে রাখবা, এটা পরীক্ষাতে কিন্তু অনেকবার আসছে, এটা অনেকবার তোমাদেরও আসবে। ওকে, এটা খুব ভালো করে মাথায় রাখবে। এরপরে কি দেখো, ইমা লুকড ফর ডার্ক স্পট অন দ্য অ্যাপেল, মানে ইমা হচ্ছে ডার্ক স্পট বা ছোট ছোট দাগ খুঁজতেছে অ্যাপেলের মধ্যে। সে ডিডেন্ট সি, সে আসলে দেখতে পায় না ড্যাশ স্পট, তো এইটাও কিন্তু ডিটারমিনারের ব্যবহার। তো দেখো সি ডিডেন্ট সি এনি স্পট যদি তুমি বসায় দাও তাহলে কিন্তু এটা কারেক্ট হয়ে যাচ্ছে। তো এই যে বললাম ডিটারমিনারগুলো খুবই সহজ, তো ডিটারমিনারের ব্যবহারগুলো তুমি ইজিলি বুঝতে পারবা যে সে আসলে ডার্ক স্পট খুঁজতেছে, সে কোনো স্পট আর খুঁজতে পায়নি, সে খুঁজে পায়নি। সো এটা থেকে এটার এনি স্পট আসবা, সে যাই হোক সে কোনো স্পট খুঁজে পায়নি। ওকে, সো এইটা হচ্ছে এখানকার বিষয়। তো ডিটারমিনারগুলোর ক্ষেত্রে দেখো আমি কি সেন্স ইউজ করতেছি, আমি মিনিংগুলো ইউজ করতেছি। হ্যাঁ, যে এটা আসলে কি ভাব অর্থ সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি দেয়। সো তুমি যদি এগুলাকে মুখস্থ করতে চাও কখনো পারবা না, এজন্য ডিটারমিনারগুলো এভাবে শিখতে হয়। ওকে, এটা গেল এখানকার বিষয়। এরপরের প্রশ্ন দেখো কি বলা আছে, দ্য ডিটারমিনার সাম, এই ডিটারমিনার সামটা কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? ওই যে কিছুক্ষণ আগে আমি বলছি যে কাউন্টেবল এবং নন কাউন্টেবল সব জায়গাতেই এর ব্যবহার করা যায়। সো দেখো এটার অ্যান্সার কি হবে, বোথ কাউন্টেবল এবং নন কাউন্টেবলে এই সাম শব্দটা ব্যবহার করা যায়। ওকে, সো সামের ব্যবহার কিন্তু ঢাবিতে প্রশ্ন আসেই। ওকে, তারপরে কি দেখো, আই নিড সাম, তার মানে আমরা এই জায়গাতে দেখো কাউন্টেবল নন কাউন্টেবল কোনো কিছুই মানে এ মানে না ব্যবহার হবে। সো আমাদের খালি সঠিকটা ব্যবহার করতে হবে। সেই সঠিকটা কিভাবে ব্যবহার করা যায় আমরা এখন দেখবো। আই নিড সাম ড্যাশ, কি দেখো আছে অ্যাডভাইসেস, তারপরে কি দেখো অ্যাডভাইস, তারপরে কি দেখো অ্যাডভাইসেস। আচ্ছা, দুইটা একই অপশন হয়ে গেছে, তারপরে হচ্ছে অ্যাডভাইস। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগেই দেখছি, কি দেখছি বলো তো, কি দেখছি বলো, কি দেখছি যে আমরা অ্যাডভাইসটাকে কি নাউন হিসাবে আগে দেখছি বলো দেখি, যে কাউন্টেবল নাকি নন কাউন্টেবল? হ্যাঁ, একজন কি কমেন্ট করছো, 37 নম্বর কোশ্চেনে কি হয়েছে? 37 নম্বর প্রশ্নে কি হয়েছে? না, এটাতে তো পেসিভ ফর্মই নাই। তুমি বলছো পেসিভ ফর্ম, কোথায় পেসিভ ফর্ম? এখানে তো পেসিভের কোনো ফর্মই নাই 37 নম্বর কোশ্চেনে। না, এখানে তো পেসিভ কোনো বিষয় নাই। হ্যাঁ, সো যাই হোক, দেখো এখানে কি বলা আছে, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখছি যে আমরা যেটাকে কি করতে পারি না, গণনা করতে পারি না অ্যাডভাইসকে, সেটা কি নন কাউন্টেবল। এখন যেহেতু আমরা এই জায়গাতে জানি যে সাম কাউন্টেবল এবং নন কাউন্টেবল সব কিছুর আগে বসে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে কোন জিনিসটাকে কি করা যায় না, বা মানে কোন জিনিসটা সঠিক ব্যবহার করা যায়। ওকে, সো আমরা কি জানি যে অ্যাডভাইস এটা হচ্ছে নন কাউন্টেবল, নন কাউন্টেবল, নন কাউন্টেবল। ওকে, এটাকে যদি আমরা কাউন্টেবল করতে চাই তাহলে এ পিস অফ অ্যাডভাইস এমন লাগবে আমাদের। তো এই পিস অফ অ্যাডভাইস কোথাও নাই, তার মানে এইটার এই যে ফর্মগুলো দেওয়া আছে সবগুলাই ভুলভাল ফর্ম দেওয়া আছে। হ্যাঁ, সবগুলাই ভুলভাল ফর্ম দেওয়া আছে, আর এই জায়গাতে এটার বানান ভুল করে দেওয়া আছে। ওকে, এই ডি নম্বরে এটার এসি দেওয়া আছে, বানান হচ্ছে এটা ঠিক, তার মানে এটার কারেক্ট অ্যান্সার হবে বি। ওকে, সো এইভাবে এই জিনিসটা দেওয়া আছে, এই জায়গাতেও মনে করো এটা এস যুক্ত করে দেওয়া আছে, বা তারপরে এটাতে ঠিকঠাক দেওয়া আছে, এটাতেও দেখো এস বাই এস যুক্ত করে দেওয়া আছে, এটাতেও এস বাই এস যুক্ত করে দেওয়া আছে, সেই জন্য এটার কারেক্ট অ্যান্সার হবে বি। ঠিক আছে, এইটা হচ্ছে এখানকার বিষয়। এরপরের কোশ্চেন কি দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে তুমি সেন্টেন্সটা কি করো, কারেক্ট খোঁজো। কি বলা আছে, উই টুক ডিসিশনস বেসড অন হচ্ছে সাম ইনফরমেশনস। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ইনফরমেশন যে শব্দটা আছে এইটা আসলে কি বোঝায়? ইনফরমেশন মানে কি তথ্য। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখছি যে নন কাউন্টেবল যে নাউনগুলো আছে, তথ্য বলতে কি বোঝায়, যে এটা অনেক কিছুর সমাহার থাকবে, তার মানে এটা নন কাউন্টেবল নাউন। এখন নন কাউন্টেবল নাউনগুলোতে কিন্তু কখনোই এস কিংবা ইএস যুক্ত হয় না, কারণ আমরা কি জানি যে নন কাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার ভাব প্রকাশ করে, নন কাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার ভাব মানে ভাব প্রকাশ করে। হ্যাঁ, তার মানে এইটাতে যেগুলাতেই এরকম এস যুক্ত আছে সেগুলাকেই তুমি প্রথমত বাদ দিয়ে দাও, প্রথমত বাদ দিয়ে দাও। ওকে, তার মানে এ আর ডি প্রথমেই বাদ। এখন দেখো বি এবং সি এর মধ্যে কোনটা হবে, উই টুক ডিসিশন ওকে বেসড অন সাম ইনফরমেশন। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে কি বলা আছে, উই টুক ডিসিশন মানে
আমরা একটা শুধুমাত্র ডিসিশন নিছি, আমরা কি নিছি? একটা শুধুমাত্র ডিসিশন নিছি অনেকগুলা ইনফরমেশনের উপর ভিত্তি করে। ওকে, এইটাই অর্থ। এই জায়গাতে দেখো উই টুক ডিসিশন, মানে আমরা অনেকগুলাই কি নিছি? ডিসিশন নিছি বেসড অন সাম ইনফরমেশন। তার মানে কি আমরা অনেকগুলাই ইনফরমেশনের উপর ভিত্তি করে অনেকগুলাই কি নিছি? আমরা ডিসিশন নিয়েছি। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? অ্যাপ্রোপ্রিয়েট হবে এইটা, সি নম্বরটা। কেন অ্যাপ্রোপ্রিয়েট হবে? কারণ আমরা যখন অনেকগুলো ইনফরমেশন পাবো আমাদের কাছ থেকে অনেক অনেক ডিসিশন আসতে পারে। কখনোই এমন না যে আমাদের কাছে 20,000 ইনফরমেশন আছে, আমরা একটা মাত্র ডিসিশন নিছি। আমাদের কাছে যদি 20,000 ইনফরমেশন থাকে, আমরা প্রতি হাজারে অন্তত একটা করে আমরা ডিসিশন নিব। সো এই জায়গা থেকে আমাদের অনেকগুলো ডিসিশন প্রকাশ পাবে, যার কারণে এটার অ্যান্সার হবে হচ্ছে সি। ওকে, সো এই জিনিসটা খুবই ভালো করে এটা মাথায় রাখবা। ওকে, এই জিনিসটা এভাবে তোমাকে মাথায় রাখতে হবে। এরপরের কোশ্চেন কি দেখো, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সল্ড। হ্যাঁ, এইখানে দেখো কি বলা আছে, ফার্নিচার, দ্য ফার্নিচার, পিস অফ ফার্নিচার, তারপরে পিসেস অফ ফার্নিচার। ওকে, কিছুক্ষণ আগেই আমরা একটা জিনিস কিন্তু পড়ছি, কি বলো দেখি, যে নন কাউন্টেবল যে নাউনগুলো আছে এগুলার সাথে কিন্তু আর্টিকেল এ, এন অথবা দি এই কোনো কিছুই বসে না। হ্যাঁ, আর এই জায়গাতে দেখো কি, এই যে ফার্নিচার, এই ফার্নিচার শব্দটা কি? ফার্নিচার শব্দটা হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন, একটা নন কাউন্টেবল নাউন। এটাকে যদি আমরা কাউন্টেবল করতে চাই, এটা একটা নন কাউন্টেবল নাউন। এটাকে যদি আমরা একটা কাউন্টেবল করতে চাই, আমাদের এই যে পিস অফ ফার্নিচার এরকম আমাদের কোনো কিছু ইউজ করতে হবে। ওকে, বা ধরো আমরা একটা চেয়ার, একটা টেবিল, এগুলো হচ্ছে কাউন্টেবল অংশ। মানে ধরো এই যে ফার্নিচার, এটা হচ্ছে নন কাউন্টেবল, এর অংশ হচ্ছে এই চেয়ার, এই টেবিল, এগুলোর সমষ্টি তো মিলেই তো ফার্নিচার। হ্যাঁ, বা ধরো একটা বেড, এগুলার সমষ্টি মিলেই তো ফার্নিচার। সো এই জায়গাতে এটা কিন্তু নন কাউন্টেবল। আর তোমরা কনফিউজ হয়ে যাইতে পারো যে ভাই এই নন কাউন্টেবল কাউন্টেবল এগুলো আমরা মানে চিনতেছি না, কেমনে চিনবো? সো এইটার জন্য আমার একটা কোর্স আছে 27 ঘন্টা ইংরেজি গ্রামার শেষ, ওইটাতে আমি বেসিক জিনিসগুলোকে খুবই ভালো করে বুঝাইছি। ওইটাতে মানে প্রশ্ন সংখ্যা বোঝানো আছে, বাট কম আছে, এত বেশি নাই। সো ওই কোর্সটা তুমি যদি কিনতে পারো, ওইটা 1250 টাকায় এখন অফারে কেনা যাচ্ছে। ওইটার লিঙ্ক আমাদের অ্যাডমিশন বিল ভিডিওতে পাবা, এবং আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিব, না দিলেও আমাকে নক দিলেও তুমি পেয়ে যাবা। হ্যাঁ, ওইটা হইলে তুমি এগুলাতে ইজিলি দক্ষ হয়ে উঠবা। সো তারপরেও কিন্তু আমি ওই বেসিকের জিনিসগুলো অনেক এখানে ডেলিভারি দিচ্ছি। ওকে, সো তারপরে দেখো, মানে এই ক্লাসগুলো হচ্ছে অ্যাডভান্স ক্লাস। হ্যাঁ, মানে তুমি প্রশ্ন সলভে আসছো মানে কি, তুমি বেসিক জানো, তারপরে তুমি প্রশ্ন সলভে আসছো। আমাদের কোচিং সিস্টেম বলো, বিভিন্ন জায়গায় বলো, বেসিক্যালি শেখানো হয় শুধু বেসিক, প্রশ্ন সলভ শেখানো হয় না। কিন্তু আমাদের মেইন দরকার কি? প্রশ্ন সলভ। তো সেই কাজটাই আমি তোমাদের করতেছি, কারণ আমাদের প্রশ্ন পারতে হবে। আমি বেসিকের রুল জানি, আমি প্রশ্ন সলভ করতে পারি না, তাইলে তো হবে না। হ্যাঁ, সেই জায়গাতে দেখো, তো এই যে ফার্নিচার শব্দটা আছে এটা কিন্তু নন কাউন্টেবল। হ্যাঁ, কেন সেটা আমি বলছি, যে অনেকগুলা চেয়ার, টেবিল, আমাদের বেড, এগুলা সমষ্টি মিলেই ফার্নিচার। সো যেহেতু একটা একক প্রতিনিধি করে, সেজন্য এটা হচ্ছে মানে নন কাউন্টেবল নাউন। তো এইটার সাথে আমরা একটা জিনিস শিখছি, সেটা হলো কি আর্টিকেল এ এন্ড দি এই যে নন কাউন্টেবল যে নাউনগুলো আছে সেগুলোর সাথে বসে না। এটা কিন্তু আমরা অনেক আগে শিখছি, প্রথমের দিকেই শিখছি। বাট এইটার অ্যান্সার কিন্তু এ যদি আমরা বসাই তাইলে কি হবে? ফার্নিচার। তাইলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো বলছেন যে এ এন্ড দি আর্টিকেল বসে না, বাট এইখানে কেন দি আর্টিকেলটা বসছে? এইটার কারণ হইল কি জানো, যখন কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে বোঝানো হবে তখন সেইটা নন কাউন্টেবল হইলেও তার সাথে কি বসবে? আর্টিকেল দিয়ে বসবে। এটা একটা এক্সেপশনাল রুল। হ্যাঁ, সেই এক্সেপশনাল রুল থেকেই এইখানের প্রশ্নটা করা হয়েছে। ওকে, সেই জন্য এটা মাথায় রাখবা যে যদি কখনো এইরকম স্পেসিফিক একটা জিনিস বোঝায়, এখন স্পেসিফিক বোঝাচ্ছে কেমনে, তোমরা যদি অর্থটা দেখো তাইলে বুঝবা। দ্য ফার্নিচার অফ দ্য অফিস, মানে এই অফিসের ওই ফার্নিচারটা উইল বি সল্ড, মানে বিক্রি করা হবে। মানে ধরো তুমি একটা মানে তোমার একটা ফার্নিচারের দোকান আছে, ওইটা থেকে একটাই শুধুমাত্র কিং চেয়ার তুমি ধরো বা কিং বেড একটা তুমি ইম্পোর্ট করে নিয়ে আসছো, তুমি বলতেছো যে এই কিং বেড যেটা আছে এই কিং বেডটাকেই আমি শুধু সেল দিব। তো ওই যে একটা স্পেসিফিক করে বোঝানো হচ্ছে ফার্নিচারের একটা স্পেসিফিক জিনিসকে, এই জন্য যখন স্পেসিফাইড করে দেওয়া হয়েছে এই জন্য এটার সামনে আমরা ডি বা এ এন যা কিছু আমরা বসাইতে পারবো। এই সেন্স থেকে এখানে ডি বসে গেছে। ওকে, সো এটার অ্যান্সার হবে এইটা এবং বাকিগুলা হবে না। ওকে, তো এইটা নিয়ে তোমাদের অনেক বড় কনফিউশন থাকে, এই কনফিউশনটাও আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। ওকে, আমাদের পেইড ব্যাচে যারা ক্লাস করছে তারা এখানে মজা পাচ্ছে। হ্যাঁ, তারা এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছে, যারা সেকেন্ড টাইমার ব্যাচে আছে তারা এই বিষয়গুলোতে প্রবলেমে পড়ে গেছে, তো তারা এই মানে বিষয়গুলা অনেক বেশি এনজয় করতেছে। ওকে, এখন দেখো পরবর্তী কোশ্চেন কি বলা আছে, আই হ্যাভ ড্যাশ এনিমিস বাট দে
ক্যান ডু মি ড্যাশ হার্ম, মানে এটা জগন্নাথ ইউনিভার্সিটির একটা প্রশ্ন। দেখো কি বলা আছে, আই হ্যাভ ড্যাশ এনিমিস। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এনিমিস, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এস বাই এস যুক্ত আছে, তার মানে আমি দেখে গেলাম যে এটা প্লুরাল। এখন প্লুরাল হইলেই সেটা কি কাউন্টেবল নাউন, সেটা হলো কি কাউন্টেবল। তো আমাদের প্রথমেই আসলে কাউন্টেবল নাকি নন কাউন্টেবল নাউন এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরেরটাকে দেখো হার্ম, হার্মটা কি বোঝাচ্ছে, এটা গণনা করা যায় না, তার মানে এটা আনকাউন্টেবল বা হচ্ছে এটা নন কাউন্টেবল। এই জিনিসটা আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম। এখন আমরা আইডেন্টিফাই করার পরে দেখো আমরা কিছুক্ষণ আগেই শিখছি যে কাউন্টেবলের পূর্বে কোন জিনিসগুলো বসবে, কাউন্টেবলের নন কাউন্টেবলের পূর্বে কোন জিনিসগুলো বলবে। দেখো এখানে কি আছে, নো, এগুলো বাদ দাও, এটা দেখো কি বলা আছে, আই হ্যাভ ড্যাশ এনিমিস। আমার কি আছে, ধরো এইখানে দেখো যদি আমি বসে আই হ্যাভ লিটল এনিমিস, তাইলে কি এই জিনিসটা মানে মেলে বা এটা কি হয় না কিন্তু, কারণ কি দেখো এই জায়গাতে এটা কাউন্টেবল বোঝাচ্ছে, আর এই লিটল কখনো কাউন্টেবলের সাথে বসে না, যার কারণে এটার অ্যান্সার হবে না। আমি র্যান্ডম চেক দেখাচ্ছি তোমাকে, হ্যাঁ। তারপরে কি দেখো এই জায়গাতে যদি আমি দেখি, এই জায়গাতে এটা কি বলা আছে, আই হ্যাভ ফিউ এনিমিস, হ্যাঁ, যে আমার হচ্ছে অল্প এনিমিস আছে, হ্যাঁ, যে আমি বোঝাচ্ছি ধরো যে আমার হচ্ছে মানে খুবই অল্প পরিমাণে আমাদের এনিমি আছে, এই রকমের জিনিস আমি বোঝাচ্ছি। তো তখন কি মানে কি হবে, এই জায়গাতে ধরো আই হ্যাভ কি ফিউ এনিমিস, এরকম যখন আমি বোঝাচ্ছি, ধরো এরকম আমার খুবই অল্প পরিমাণে এনিমিস আছে। আচ্ছা আমরা পরে এটা দেখি, একটু পুরোটা দেখি, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বলা আছে, আই হ্যাভ ড্যাশ এনিমিস বাট দে ক্যান ড্যাশ হার্ম, মানে এখানে বলা হয়েছে যে আমার কিছু এনিমিস আছে কিন্তু তাদের মধ্যে বাট দে ক্যান ডু মি হার্ম, মানে আমার হচ্ছে মানে ব্যাপারটা তোমরা একটু প্রথমে বোঝার চেষ্টা করো যে আমার হচ্ছে মানে কিছু পরিমাণে এনিমি আছে, মানে কিছু পরিমাণে বলতে বেশ ভালো পরিমাণে, ওই যে অল্পর বেশি অংশটা, হ্যাঁ, যেটা আমরা ওই শখ থেকে বুঝলাম, এটা একটা কমপ্লিকেটেড প্রশ্ন। দেখো তো সেই অল্পের বেশি অংশটা আমাদের কি এনিমি আছে, তার মধ্যে কিছু সংখ্যক আমাকে কি করতে পারে, ক্ষতি করতে পারে। তাইলে আমরা যখন বাংলা মিনিংটা পেয়ে গেলাম, তখন আমাদের এটার ইংরেজিটা কি হবে বলো, এটার ইংরেজিটা কি হবে দেখো। তার মানে আমরা যখন এইরকম পেয়ে গেলাম, আমরা তো এটা প্রথমেই বাদ দিয়ে দিছি যে সি নম্বর হচ্ছে না, আমাদের এই জায়গাতে আমাদের বুঝতে হবে যে অল্পের বেশি অংশটা তারা কোনটাকে বোঝায়। আমরা ওই যে কিছুক্ষণ আগে দেখছি যে ফিউ মানে কি, ফিউ মানে খুবই অল্প, মানে নেই বললেই চলে এমন। এ ফিউ মানে একটু বেশি, মানে অল্প, হ্যাঁ অল্প। তার মানে কিন্তু এই যে এ ফিউ দিয়ে আমরা এটাকে রিপ্লেস করতে পারি। আরো কেন এ ফিউ বসাইতে পারি, কারণ এই জিনিসটা কাউন্টেবল, আর কাউন্টেবলের পূর্বে কি বসে, এ ফিউ বসে, যার কারণে আমরা এখানে বসাইতে পারি আই হ্যাভ এ ফিউ এনিমিস, আমার কি আছে, অল্প এনিমি আছে। বাট কিন্তু দে ক্যান ডু, তারা কি করতে পারে, তারা করতে পারে মি, আমাকে ড্যাশ হার্ম, লিটল হার্ম, মানে অল্প হার্ম। দেখো মিলে যাচ্ছে কিন্তু। তার মানে আমরা যখন প্রথমে দেখলাম আনকাউন্টেবল পাইলাম, তার মানে আমার ওটার সাথে আনকাউন্টেবল বসাইতে হবে। এখন যদি আমি আনকাউন্টেবল বসাইতে চাই, তাইলে আমাকে এখানে লিটলের ব্যবহারটা আনতে হবে, কারণ আমরা কি জানি লিটল আনকাউন্টেবলে বসে। আর এই জায়গাতে আমরা প্রথমে কাউন্টেবল পাইছি, তার মানে আমাকে একটা কাউন্টেবল জিনিস বসাইতে হবে। এই যে এ ফিউ, আমরা কাউন্টেবল জিনিসটাও পাইছি, কাউন্টেবল জিনিস যখন পাইছি তখন আমরা বসায় দিছি, এবং আমরা যদি অর্থ হিসাবে চিন্তা করি তাও আমরা এই জিনিসগুলাই ঠিকঠাক পাচ্ছি। তার মানে আমরা যদি এখন পূর্ণাঙ্গভাবে এই জিনিসটাকে বোঝার ট্রাই করি, আই হ্যাভ এ ফিউ এনিমিস, আমার অল্প কিছু এনিমি আছে, বাট কিন্তু দে ক্যান ডু মি লিটল হার্ম, মানে আমার ধরো এ ফিউ মানে কি, ধরো ওই যে 100 জন না 20 জন আমার শত্রু আছে, তারা আমার সবাই ক্ষতি করতে চায় না, সেই জিনিসটাই এখানে বোঝাইতে চাইছে, হ্যাঁ। তো সেইটাই এখানে কমপ্লিকেটেড ভাবে চলে আসছে। সো তোমাকে বুঝতে হবে যে তুমি আসলে প্রথম কাজ হইলো কাউন্টেবল কিংবা নন কাউন্টেবল, এইটা তুমি আইডেন্টিফাই করতে পারো কিনা। যদি আইডেন্টিফাই করতে পারো এইটার জন্য কি বসবে, হ্যাঁ, কাউন্টেবলের জন্য কি বসবে আর নন কাউন্টেবলের জন্য কি বসবে, এতটুকু যদি তুমি ধরতে পারো, তাহলে কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনে তোমাদের সবকিছু জিনিস কভার হয়ে যাবে। ঠিক আছে, সবকিছু জিনিস কভার হয়ে যাবে। তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হলো ডি। আর বাকিগুলো তো হবে না, এই যে মেনি এগুলো অর্থ আসে না, আর নো এটার ডিটারমাইনারের ব্যবহার, যার কারণে এটা হবে না। লিটল আর দুইটাই তো কারেক্ট হইতে হবে, যার কারণে এই নাম্বারটা হবে না। ওকে, এরপরের প্রশ্নটা কি দেখো, এরপরের প্রশ্ন 73 নম্বর, ড্যাশ কারেন্টলি অ্যাভেলেবল টু হচ্ছে রিসার্চার অ্যান্ড ফিজিশিয়ান হু স্টাডি ইন হচ্ছে ইন্ডিজিনাস ফর ইন বাংলাদেশ। মানে এখানে বোঝানো হচ্ছে যে আমাদের আসলে কি জিনিসটা আমরা যদি এক এক করে বসাই, এইখানে দেখো কি বলা আছে, এ লিটল, এইখানে যদি আমরা বসাই একদম ডিরেক্ট বসাই, এ লিটল ইনফরমেশন অফ কারেন্টলি অ্যাভেলেবল, মানে একটা এ লিটল মানে কি, ওই যে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখছি যে লিটল মানে কি, লিটল মানে খুবই অল্প,
মানে শুধুমাত্র লিটল মানে খুবই অল্প, এ লিটল মানে তার থেকে একটু বেশি, তা লিটল মানে আরো বেশি। যেহেতু আমাদের এখানে লিটল আর এ লিটলের ব্যবহার আছে, তো ফিউ এর ক্ষেত্রেও সেম, ফিউ মানে খুবই অল্প, আর এ ফিউ মানে এই অল্প থেকে একটু বেশি। হ্যাঁ, তো আমরা যদি এখন এই অর্থগুলো বসায় বসায় করি, এ লিটল ইনফরমেশন আমরা যদি এই জায়গাতে দেই, এ লিটল ইনফরমেশন মানে একটা খুবই ইনফরমেশন, মানে খুবই ছোটখাটো ইনফরমেশন। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ইনফরমেশন এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা কিন্তু নন কাউন্টেবল নাউনকে বোঝায়। হ্যাঁ, ইনফরমেশন নন কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন। তো আমরা প্রথমে আনকাউন্টেবল পাইলাম, এখন আনকাউন্টেবল যদি আমরা পাই তাইলে এটার সাথে কিন্তু অবভিয়াসলি আনকাউন্টেবলেরই আমাদের কোনো কিছু বোঝাইতে হবে। তাইলে দেখো এ লিটল দ্বারা কি বোঝায়, যে অল্প থেকে একটু বেশি, এই ফিউগুলা তো অটোমেটিক্যালি বাদ যাচ্ছে যেহেতু আমরা আনকাউন্টেবল নাউন দিয়ে কাজ করতেছি। আর শুধু লিটল মানে কি, খুবই কম পরিমাণে, মানে নেই বললেই চলে। তার মানে আমরা যদি এই এ আর সি দিয়ে বসায়া অর্থ করি তাইলে আমাদের এটার অ্যান্সার চলে আসবে। তাইলে কি হচ্ছে দেখো, যে এ লিটল ইনফরমেশন কারেন্টলি অ্যাভেলেবল, মানে ইনফরমেশন আছে, মানে একদমই নাই বললে না, মানে ইনফরমেশন আছে, খুবই কম না। টু রিসার্চার বা ফিজিশিয়ানদের জন্য, যারা আসলে এই যে বাংলাদেশের কি ইন্ডিজিনাস পিপল নিয়ে কাজ করবে বা আদিবাসীদের নিয়ে বা হচ্ছে উপজাতিদের নিয়ে কাজ করবে, এমন ইনফরমেশন আছে। এটা হলো এ দিয়ে এমন অর্থ আসে। এখন যদি আমরা সি দিয়ে চিন্তা করি, লিটল ইনফরমেশন মানে খুবই নগণ্য, একদম নেই বললেই চলে এমন ইনফরমেশন আছে, খুবই কম ইনফরমেশন আছে। কাদের নিয়ে কাজ করে, ইন্ডিজিনাস পিপল বা হচ্ছে যারা আদিবাসী বা উপজাতি, তাদের নিয়ে কাজ করার জন্য। এখন তোমার কাছে কি মনে হয় বলো দেখি, বাংলাদেশে কি রিসার্চের ইনফরমেশন আছে? মোটামুটি নাই, একদমই নাই। তো ওই জায়গা থেকে এটার অ্যান্সার হবে সি, যে বাংলাদেশে কোনো ইনফরমেশনই নাই, একদমই খুবই খুবই নিম্নমানের ইনফরমেশন আছে, যেটা দিয়ে আসলে এই ইন্ডিজিনাস পিপলদের লাইফ বা এই উপজাতিদের লাইফ নিয়ে গবেষণা করার মতো পর্যাপ্ত না। তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হবে সি। ঠিক আছে, এটার অ্যান্সার হইল সি। বুঝতে পারছো? এটা খুবই ভালো করে মাথায় রাখো। এরপরে কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এরপরের প্রশ্নটা কি, কি বলা আছে, আই হ্যাভ মেনি ওয়ার্কস টু পারফর্ম, আই হ্যাভ মেনি ওয়ার্ক টু পারফর্ম, আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম, আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে কাহিনী কিন্তু এই দুইটার মধ্যেই হচ্ছে। হ্যাঁ, এইগুলার মধ্যেই খালি কাহিনী হচ্ছে, বাকিগুলা কিন্তু চেঞ্জ নাই। তার মানে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কাউন্টেবল নাকি নন কাউন্টেবল। দেখো তো কি আছে, ওয়ার্কস। এই ওয়ার্কসটা আসলে কি, বা এটা মেইন শব্দ তো ওয়ার্ক। হ্যাঁ, এস তো এমনি পরে যুক্ত হয়েছে। ওয়ার্কটা আসলে কি, কাউন্টেবল নাকি নন কাউন্টেবল, এইটা তোমাকে বুঝতে হবে। ওয়ার্কটা কি কাউন্টেবল নাকি নন কাউন্টেবল? এখন যদি আমরা ওয়ার্ককে যদি ভাঙি, এরকম করে কিন্তু ভাঙা যায় যে এ জব, ওয়ার্ককে যদি আমরা ভাঙি, আমরা কিন্তু এ জব একটা জবে পরিণত করতে পারি, মানে যে জিনিসকে আমরা ভাঙতে পারতেছি তার মানে সেইটা কি, এবং ভেঙে আমরা কি পাইছি, এ মানে কি, এটা কাউন্টেবল পাইছি। তার মানে এই ওয়ার্কটা হইলে একটা নন কাউন্টেবল জিনিস, এটা একটা নন কাউন্টেবল জিনিস। ওকে, এটা কিন্তু আমরা পাইছি। এখন যেহেতু আমরা প্রথমে বুঝলাম নন কাউন্টেবল, এখন নন কাউন্টেবলের সাথে কি কখনো মেনি বসে? কখনোই বসে না, কারণ মেনি সবসময় কাউন্টেবল নাউনের সাথে বসে। সো এই জন্য মেনির জায়গাগুলো আমরা প্রথমেই বাদ দিয়ে দিব। ওকে, তারপরে কি দেখো, আই হ্যাভ মাস ওয়ার্ক, এইটা একটা আছে, তারপরে আছে কি আই হ্যাভ মাস ওয়ার্ক। তার মানে এস বা ইএস যুক্ত হবে কিনা এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাইলে বলো তো দেখি এটা কোনটা হবে। এতক্ষণ ধরে তোমরা কি বুঝলা, যে মাস ওয়ার্ক নাকি হচ্ছে মাস ওয়ার্ক, সি এবং ডি এর মধ্যে? বা যারা পরে ভিডিওটা দেখবে ইউটিউবে, তারা একটু পজ করে চিন্তা করবে এটা কোনটা হবে। হ্যাঁ, আমি দেখি তোমাদের একটু অ্যান্সার গুলা দেখি, বলো কি হবে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই একটা জিনিস দেখছি, যে অলরেডি যেটা তারা বহুত্ববাচক জিনিস বোঝায় সেটার সাথে এস বাই এস যুক্ত করা লাগে না। যদি অনেক বেশি বোঝায় তাইলে লাগে। যেমন যদি টু মাছ যদি থাকতো, হ্যাঁ, টু মাছ যদি থাকতো তাইলে তুমি ওয়ার্ডস দিয়ে করতে পারতা, যে অনেক বেশি বোঝাচ্ছে আমি করে দিলাম। বাট যখন শুধু মাছ আছে তখন কিন্তু এটার সাথে এস বাই এস যুক্ত করতে পারবা না। সো এটার অ্যান্সার হবে ডি নম্বর। ওকে, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখছি, এটা খুব ভালো করে মনে রাখবে। স্ট্রাকচার মুখস্থ করে তো তুমি কয়েকদিন মনে রাখবা। এখানে একজন স্ট্রাকচার মানে বলছো যে ফার্নিচারের স্ট্রাকচার হচ্ছে, ফার্নিচার যদি থাকে তাহলে দা প্লাস নাউন প্লাস অফ, এইরকম স্ট্রাকচার তো তুমি মানে কখনোই স্ট্রাকচার দিয়ে তুমি আসলে কিছুই করতে পারবা না ইংলিশে। তুমি যদি চিন্তা করো যে তুমি স্ট্রাকচার মুখস্থ করে গ্রামারে ভালো করবা, তুমি কিছুই করতে পারবা না। আমি তোমাকে লিখে দিলাম, স্ট্রাকচার থেকে পড়াশোনা বাদ দিয়ে দাও। স্ট্রাকচার সাময়িক আনন্দ দেয়,
স্ট্রাকচার সাময়িক মজা দিবে তোমাকে, ওই টপিকটা যখন করবা তখন মজা দিবে। ওই টপিক থেকে বের হয়ে যখন 4-5টা টপিক মিলে একসাথে করবা তখন তুমি স্ট্রাকচারেই পড়ে যাবা যে এত এত স্ট্রাকচার পড়ছে, আসলে হবে কোনটা স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচার ইংরেজির বেশ দুর্বল করে দেয়। ওকে, এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো কি বলা আছে, দেয়ার ইজ ড্যাশ। দেখো যারা স্ট্রাকচার দিয়ে বুঝায় তারা কেমনে বুঝায় জানো, যে স্ট্রাকচারে এটা বলা আছে মানে এই জিনিসটা হবে। এখন তুমি যদি বলো যে কেন স্ট্রাকচারে এই জিনিসটা বলা আছে, সে অ্যান্সারটা তুমি দিতে পারবা না। আমি যদি তোমাকে বলি যে কেন এই রকম তুমি এই ফার্নিচারকে দা প্লাস অফের মধ্যে স্ট্রাকচারে বসায় দিলা, কেন কেন দা এবং অফের মাঝে তুমি নাউনকে বসাইলা, কেন তুমি ধরো অন্য কিছুকে বসাইলা না। প্রত্যেকটা স্ট্রাকচারকে যদি তোমাকে প্রশ্ন করা হয় কি করবে, যে ভাই আমি মুখস্থ করছি এটা বসে, এটা কি অ্যান্সার? এই অ্যান্সার করলে হবে না। যে এটা বলা আছে এই জন্য বসে। সো স্ট্রাকচার মুখস্থ করে আসলে সাময়িক মজা পাওয়া যায়, আমি পারতেছি স্ট্রাকচারে বলা আছে, কিছু কিছু স্ট্রাকচার মনে রাখবা, বাট সবসময় যে স্ট্রাকচারই মনে রাখতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, বুঝবা, বুঝে বুঝে করবা, তাইলে দেখবা যে ইংরেজি সহজ মনে হবে। যাই হোক, পরের কোশ্চেন দেখো, দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোড টুডে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। কি বলা আছে, ফিউ ট্রাফিক, ভেরি মাচ ট্রাফিক, টু মাচ ট্রাফিক, টু মেনি ট্রাফিক। ওকে, তাইলে একটা জিনিস খেয়াল করো, এইখানে ট্রাফিক যে শব্দটা আছে, ট্রাফিকটা আসলে কি, কাউন্টেবল নাকি নন কাউন্টেবল, এটা তোমাকে বুঝতে হবে। ট্রাফিক হইলে একটা নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবল কেমনে বুঝলাম, কারণ ট্রাফিককে আমরা ভাঙতে পারি। হ্যাঁ, ট্রাফিককে ভেঙে আমরা কি করতে পারি, ধরো একটা রিক্সা আমরা এরকম করে দিতে পারি, একটা ধরো কার এরকম করে দিতে পারি। সো যে জিনিসগুলোকে আমি ভাঙতে পারতেছি সেই জিনিসগুলোকে নন কাউন্টেবল। দেখো আমি কি মুখস্থ করছি, আমি কিন্তু দেখে বুঝতে পারতেছি যে কেন এটা কাউন্টেবল, কেন এটা নন কাউন্টেবল, আমি বুঝতে পারতেছি। সো তোমাকে এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। আমি যদি মুখস্থ করতাম তাহলে আমার মাথায় থাকতো না যে ট্রাফিক এটা কি কাউন্টেবলে পড়ছি নাকি নন কাউন্টেবলে পড়ছি, মাথায় থাকতো না। হ্যাঁ, সেই জন্য বুঝে বুঝে তোমাকে পড়তে হবে। তাই না, এটা কি হলো ট্রাফিক, এটা প্রথমেই আমরা বুঝে গেলাম এটা একটা নন কাউন্টেবল। আর নন কাউন্টেবলের সাথে প্রথমেই কি আমরা জানি, এস বাই এস বসে না, ফিউ তো বসবেই না, প্রথমে এটা বাদ। ওকে, তারপরে কি দেওয়া আছে, ভেরি মাচ ট্রাফিক, টু মাচ ট্রাফিক, টু মেনি ট্রাফিক। এই দেখো মেনি, এটাও প্রথমে বসবে না, কারণ ট্রাফিক আমরা কি জানি কাউন্টেবল না, এটা নন কাউন্টেবল। নন কাউন্টেবলের সাথে মেনি বসে না, এ আর ডি আমরা প্রথমেই বাদ দিছি। তারপরেরটা কি আছে দেখো, ভেরি মাচ ট্রাফিক, টু মাচ ট্রাফিক। এখন দেখো ভেরি বসাবা নাকি টু বসাবা, এইটা হচ্ছে তোমার ডিসিশন নেওয়ার পালা। ওকে, ভেরি বসাবা নাকি টু বসাবা, দেখি তোমরা এটা বলো দেখি কি হবে। হ্যাঁ, তোমাদের থেকে একটা অ্যান্সারও শুনতেছি না, বলো। একটা জিনিস খেয়াল করো, কি বলা আছে, ভেরি মাচ ট্রাফিক। আমরা কিন্তু যে কোনো নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় দেখছি টু এর ব্যবহার। হ্যাঁ, যেমন টু লিটেল, এরকম আমরা কিন্তু বেশি ব্যবহার দেখছি। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, এই ভেরি এর ব্যবহার কিন্তু আমরা দেখি নাই, বা ভেরি বসেও না। ওকে, ভেরি বসবেও না। তুমি মানে যত নন কাউন্টেবলে দেখবা টু এর ব্যবহার আছে, টু মাচ, এই জন্য এটার অ্যান্সার টু মাচ হবে। হ্যাঁ, এই জন্য এটার অ্যান্সার টু মাচ হবে। তার মানে এটা কি হবে, টু মাচ ট্রাফিক। ওকে, ভেরি নর্মালি কাউন্টেবল গুলোর সাথে বেশি বসে, এই জন্য নন কাউন্টেবল যেহেতু আমরা পাইছি, এই জন্য এটাতে আমাদের ভেরি মাচ টু মাচ ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা আরো একটা এক্সপ্লেনেশন দেওয়া যায়, সেটা হলো কি, যে ধরো টু আর ভেরিকে যদি আমরা কম্পারিজন করি, হ্যাঁ, তাইলে এই যে টু যে শব্দটা আছে, এই শব্দটা দ্বারা মানে জিনিসটা যেটা আছে ওটা অনেক বেশি পরিমাণে বোঝায় না। হ্যাঁ, ভেরি দ্বারা এটাকে একটু বেশি পরিমাণে বোঝায়। ওকে, সো এটার অ্যাপ্রোপ্রিয়েট যেটা, আমরা তো সবসময় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা খুঁজবো, তো এই জন্য আমাকে এটাকে টু মাচ ট্রাফিক এটা অ্যান্সার করতে হবে। ওকে, তারপর একটা কি দেখো, দ্য এক্সপ্রেশন, এইটার ভাব অর্থ আসলে কি, এ লট অফ মানে কি বোঝায়, এটা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, বরাবর একটু সহজ আসে। এ লার্জ নাম্বার অফ বা এ অ্যামাউন্ট অফ মানে অনেক বেশি পরিমাণে, এ লট অফ দ্বারা এই জিনিসটা বোঝায়। ওকে, তারপরে কি দেখো, দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড ড্যাশ অ্যাবাউট দিয়ে ক্রাইম। এখানে বলা হয়েছে যে পুলিশ কালেক্ট করছে এই ক্রাইমটা সম্পর্কে কি, দেখো কি বলা আছে, মেনি ইনফরমেশন। এখন এই ইনফরমেশনটা কি, নন কাউন্টেবল নাউন, এনসি। হ্যাঁ, আমি লিখে দিলাম আনকাউন্টেবল নাউন, তার মানে এটার সাথে মেনি যেহেতু যুক্ত হয়েছে এটা প্রথমেই বাদ। পরেরটা কি দেখো, মেনি ইনফরমেশনস, এই যে যুক্ত হয়ে গেছে। তারপরে কি দেখো, এ লট অফ ইনফরমেশন, মেনি ইনফরমেশন, মেনি আবার এসও যুক্ত করে দিচ্ছে, তার মানে এটা বাদ। এ লট অফ ইনফরমেশন, এ লট অফ ইনফরমেশনস, তার মানে আমরা কি জিনিস দেখলাম, ইনফরমেশনটা নন কাউন্টেবল, নন কাউন্টেবলের সাথে এস কিংবা ইয়েস
যুক্ত করা যাবে না, কারণ অটোমেটিক্যালি নন কাউন্টেবল মানে কি, সে সিঙ্গুলার। এখন তুমি একটা জিনিস এই জায়গা থেকে খেয়াল করো, ধরো ইনফরমেশনের সাথে তুমি করলা, হ্যাঁ ইনফরমেশন, এর সাথে তুমি যুক্ত করলা, করে তুমি কি জানো যে নন কাউন্টেবল নাউনগুলো কি হয়, সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। তার মানে তুমি যদি এটার সাথে একটা ভার্ব বসাও, ইজ কি কখনো বসাইতে পারবা না। সেই জন্য কিন্তু এস বসে না এগুলোর সাথে। হ্যাঁ, তোমাকে এটাতে কি তখন আর বসাইতে হবে। এখন যখন তুমি আর বসাবা এই এস এর জন্য, তখন এটা তো অটোমেটিক্যালি ভুল হয়ে গেল। ওকে, সো এই জন্যও কিন্তু এভাবেও কিন্তু এগুলো বোঝা যায়, এগুলো মাথায় রাখবা। ওকে, সো তাইলে কি হইলো, এই জায়গাতে এটার কারেক্ট অ্যান্সার হলো এ লট অফ ইনফরমেশন পুলিশ পাইছে এই ক্রাইমটা সম্পর্কে। তার মানে 92 এর অ্যান্সার কি, 92 এর অ্যান্সার হইলো সি। ওকে, ডি কিন্তু না। তারপরে দেখো আমাদের পরবর্তী কি বলা আছে, উই ডোন্ট হ্যাভ দ্য রাশ, আমাদের আসলে রাশ নাই, দ্রুত করার কোনো কিছু নাই। হ্যাঁ, আমরা স্লোলি আগাবো। কি বলছে, উই হ্যাভ গট, আমরা পেয়েছি ড্যাশ টাইম, মানে আমরা কি পাইছি, আমরা টাইম পাইছি। এখন টাইমটা কি, কাউন্টেবল নাকি নন কাউন্টেবল, এইটা তোমাকে বুঝতে হবে। টাইমটা হইলো একটা নন কাউন্টেবল নাও, মানে যেটাকে আমরা গণনা করতে পারতেছি না, মানে আনলিমিটেড একটা জিনিস। ওকে, তাইলে এই জায়গাতে আমাদের কি বসবে, এইখানে দেখো একটা বিষয় আছে, আমরা যদি মাস্ট টাইম দিই তাইলেও আনকাউন্টেবলের সাথে যায়, বাট আমাকে সবসময় অ্যাপ্রোপ্রিয়েটটা খুঁজতে হবে। এখন টাইমের সাথে অলওয়েজ মনে রাখবে এই প্ল্যান্টি অফ, এইটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তার মানে এটাতে উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম, আমরা টাইমের প্রচুর্যতা পাইছি, একদম প্রাচুর্যতা পাইছি, অনেক টাইম পাইছি। আমরা দ্রুত কোনো কিছু করবো না, আমরা ধীরে ধীরে আগাবো। যেমন আমরা পাইছি তোমাদের অ্যাডমিশনের জন্য হিউজ পরিমাণে টাইম। যারা প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস করতে পারবা, তারা দেখবা যে 2 মাস পরে সবকিছু কঠিন জিনিস শিখে গেছো। যারা 2 মাস পরে শুরু করবা, তাদের একটু অনেক দ্রুত আগাইতে হবে। আমরা এখন স্লো স্লো আগাবো। সো এই হচ্ছে বিষয়। ওকে, তারপরে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হলো বি, আর বাকিগুলো তো হবেই না। ওকে, তারপরে কি দেখো, অল উই নিড টু কমপ্লিট দ্য কেস ইন এ সিঙ্গেল, কি ওই যে ইনফরমেশন, এখন সিঙ্গেল যেহেতু আছে, ওকে সিঙ্গেল যেহেতু স্পেসিফিক করে দেওয়া আছে, তার মানে আমাদের এইটাকে কিসে পরিণত করছে বলো দেখি। এই সিঙ্গেল মানে আমরা এটাকে কিন্তু কাউন্টেবলে পরিণত করছি, যে আমাদের কাছে অনেকগুলো ইনফরমেশন আছে, বাট একটা সিঙ্গেল ইনফরমেশনই আমাদের এই কেসটাকে ক্লোজ করা বা কমপ্লিট করার জন্য এনাফ। তাইলে আমাদের এইখানে ইনফরমেশন এটা অটোমেটিক্যালি হচ্ছে না, কারণ আমরা কি জানি এটা একটা নন কাউন্টেবল। আমাকে কি করতে হবে, কাউন্টেবল। তার মানে আমাদের দেখো কাউন্টেবল কোনগুলা, দেখো এ পিস অফ ইনফরমেশন, এ পিসেস অফ ইনফরমেশন। ওকে, এই জিনিসটা একটা মজার জিনিস, এ আইটেমস অফ ইনফরমেশন, আইটেম অফ ইনফরমেশন। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে কি দেওয়া আছে, দ্য কেস ইজ এ সিঙ্গেল ইনফরমেশন। যখন এই যে এ সিঙ্গেল কথাটা অলরেডি আছে, ওইটার সাথে কি তুমি এস বাই এস যুক্ত করতে পারবা না, কারণ ওটা অলরেডি সিঙ্গেল ভাব প্রকাশ করতেছে, এজন্য এটাকে বাদ দিয়ে দাও। তারপরেরটাও সেম আইটেম, এটাকেও বাদ দিয়ে দাও। বাট এইখানে যে জিনিসটা আছে দেখো, এ সিঙ্গেল আইটেম অফ ইনফরমেশন, এটার সাথে যেহেতু এটা স্পেসিফিক এ দ্বারা সিঙ্গেল করে দিছে, আমরা কেন এটার সাথে এস বাই এস যুক্ত করবো না। সো এই জন্য এটা হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার। 95 হচ্ছে ডি, যে উই নিড টু কমপ্লিট দ্য কেস ইজ এ সিঙ্গেল আইটেম অফ ইনফরমেশন। ওকে, সো এই জন্য এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ডি। বোঝা যায় আমাদের প্রায় শেষ হয়ে যাবে, এখন আমাদের শেষ, এটা হচ্ছে ডি। ওকে, তারপরের প্রশ্নটা কি দেখো, তারপরের কোশ্চেনটা কি, এরপরের কোশ্চেনটা কি দেখো, কি বলা আছে, ড্যাশ ইজ নট অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, মানে যে কোনো একটা সিন, কি বলা আছে, সিনারিস, দ্য সিনারি। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে কি জিনিস দেওয়া আছে, ইজটা কি একটা সিঙ্গুলার। তার মানে আমি যে ওই যে প্রথম ক্লাস থেকে, প্রথম জায়গা থেকে বলতেছি যে নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনগুলা সবসময় সিঙ্গুলার অর্থ প্রকাশ করে। তার মানে তোমাকে এমন কোনো জিনিস বসাইতে হবে যেটা আনকাউন্টেবল বা নন কাউন্টেবল। এখন এই নন কাউন্টেবলের সাথে আর্টিকেল কি কখনো বসে না। তার মানে এই যে একটা আর্টিকেল আছে, প্রথমেই এ আর প্রথমেই সি, এই দুটাকে বাদ দিয়ে দাও। পরেরটা কি দেখো, সিনারিস। এখন দেখো ওই যে নন কাউন্টেবল যেগুলো আছে, সেগুলোর সাথে কি এস বাই এস বসে না, তার মানে বিও ক্লোজ, তার মানে শুধু কি থাকে ডি, এই যে এর জন্য এটা ডি অ্যান্সার হবে। বুঝতে পারছো প্রশ্ন কিভাবে কারেক্ট করা যায়? তুমি যদি বুঝে পড়ো তাইলে প্রশ্ন কিভাবে কারেক্ট করা যায়। তাইলে এখন বসাও, সিনারি ইজ দ্য বেস্ট, সিনারি ইজ নট অনলি দ্য থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। ঠিক আছে, যে সিনারিটা এমন কোনো জিনিস না যেটা শুধুমাত্র মানে এটা দেখতে চাচ্ছে, তার মানে এই জায়গা থেকে এটা অ্যান্সার। ওকে, এইভাবে কিন্তু অ্যান্সারগুলোকে বুঝতে হয়।
ঠিক আছে, এইভাবে ভাবতে হয়। সো এইটাই হচ্ছে আমাদের মোটামুটি এই টপিক রিলেটেড, মানে এইখানে আরো তোমার 3-4টা প্রশ্ন আছে, মানে 100+ প্রশ্ন আছে আর কি। হ্যাঁ, 100+ প্রশ্ন আছে আমাদের শীটটাতে, এবং তোমাদেরও ইয়াতে বইয়েও আছে এই ডিটারমিনার, নন কাউন্টেবল এবং কাউন্টেবল নাউন নিয়ে। সো এর মধ্যে যত ঝামেলার প্রশ্ন সবগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে বুঝাই দিয়েছি। এখন তোমাদের কাজ কি? এখন তোমাদের কাজ হইলো দুইটা। একটা হইলো এইখানে যে 105টা বা 6টা প্রশ্ন আছে শীটে, সেগুলো পড়বা। তারপরে বা তোমার যে কোনো বই থেকে, মাস্টার বই হোক আর ইংরেজি যে কোনো বই তুমি যদি পড়ো, এই রিলেটেড এই প্রশ্নই তুমি পাবা, সেগুলো তুমি পড়বা। পড়ার পরে এই যে আমাদের নির্ভর ওয়েবসাইটে এসে পরীক্ষা দিবা। হ্যাঁ, নির্ভরে এসে এই টপিকটার উপরে স্পেসিফিক পরীক্ষা দিবা। নির্ভরে এসে এই টপিকটার উপরে তুমি স্পেসিফিক পরীক্ষা দিবা। হ্যাঁ, এই টপিকটার উপরে এই যে মক পরীক্ষায় আসবা। আসার পরে দেখো এই যে কোথায় গেল গ্রামার অংশ, এগিয়ে যাওয়াতে ক্লিক দিয়ে এই দেখো ডিটারমিনার, কাউন্টার এবং ন, এই যে এই টপিকটা আমরা কিন্তু পড়ছি। হ্যাঁ, এই জন্য আমি বলি যে নির্ভরের শুধুমাত্র তোমরা একটা সাবস্ক্রিপশন কেন, এই মজাটা পাবা এইটা। ঠিক আছে, এই যে ডিটারমিনার, এইটাতে এসে যে এই টপিকটা কিন্তু আমি তোমাদের পড়াইছি, গত দিনে পড়াইছি এই যে নাও, এবং এই অনুসারে এই দুইটা গত দিনে আমি তোমাদের পড়াইছি। হ্যাঁ, এটা আজকে এটা বললাম, এরপরের দিনে এটা পড়বো, এগুলো অলরেডি পড়ানো আছে। নাম্বার, জেন্ডার এগুলার ক্লাস নেওয়া আছে। তারপরে ধরো আমরা প্রোনাউন, এভাবে এগুলো পড়বো। ওকে, তো এই যে জিনিসটা আমি তোমাদেরকে মানে বললাম, হ্যাঁ, তো এটা দিবা। দেওয়ার পরে দেখো এখানে প্রশ্ন সংখ্যা কয়টা দিতে চাও। ধরো এইখান থেকে যেহেতু 100+ প্রশ্ন আছে, আমি 50টা প্রশ্নের পরীক্ষা দিতে চাই। এইখানে আমি 50 টাইপ করবো, 50 টাইপ করবো, করে এগিয়ে যাবো, ক্লিক দিব। আচ্ছা, ও এটা দিয়ে আমাদের ইয়াকে না আছে কি? হ্যাঁ, এই যে দেখো এইখানে দেখো এই যে ডিটারমিনার এবং এইগুলা নিয়ে সবগুলা প্রশ্ন চলে আসলো, এইগুলা নিয়ে সব প্রশ্ন চলে আসলো। হ্যাঁ, এই রিলেটেডই দেখো সবগুলা প্রশ্ন চলে আসলো। এরপরে তুমি যেটা এখন দাগাবা ইচ্ছা, ধরো আমি একটা দাগায় এরকম সাবমিট দিয়ে দিই। দেওয়ার পরে দেখো এই যে যেটা দাগাইছে ওইটা ঠিক হয়েছে, কতগুলা কি এইখানে সব অ্যান্সার সুন্দর করে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে কোনটা কি অ্যান্সার হবে সবগুলো। সো এই জন্য আমি বলি যে নির্ভরের একটা সাবস্ক্রিপশন কেন, এবং দেখবা তোমরা টপিক বেস পরীক্ষা দিতে পারবা কত সুন্দরভাবে। আবার এইখানে যে প্রশ্নগুলো ভুল করবা সেগুলোর উপরেও আলাদা পরীক্ষা দিতে পারবা। এই মিস্টেক অ্যান্ড স্কিপে সেই ভুল এবং স্কিপ করা প্রশ্নগুলো এখানে জমা থাকবে। তো যেগুলো ভুল করবা সেগুলো তো অটো ওয়েবসাইট মনে রাখতেছে যে তুমি কোন কোন জিনিসগুলো ভুল করতেছো, সেগুলো এসে এখানে আলাদা করে পরীক্ষা দিবা। সো এইভাবে এটা কেনার জন্য এই যে কোর্স কিনুন অপশনে আসবা। আসার পরে এই জায়গা থেকে এই যে দেখো এই কোর্সটা অলরেডি কিনছে কতজন, 296 জন কিনছে। হ্যাঁ, এই যে এটা 296 জন কিনছে। এইটাতে দেখো ওই সাবজেক্টগুলো আছে এইটা, অথবা এই যে ঢাবির যে কোর্সটা আছে, হ্যাঁ, এটা যেটা 61 জন কিনছে। সরি, এটা না, ঢাবির কোর্সটা কোথায়? আচ্ছা, আরো একটা কোর্স আছে আর কি, ওইটা তোমরা হচ্ছে দেখতে পারবে। ওকে, তো এইগুলা তোমরা হচ্ছে কিনতে পারো। ওকে, আর এই জায়গাতে আমাদের হচ্ছে এই যে 27 ঘন্টায় ইংরেজি গ্রামার শেষ, এইটা তোমরা যদি কেনো তাহলে হচ্ছে পরীক্ষা দিতে পারবা ইংরেজির সকল টপিকের উপরে। আবার এইখানে তোমরা পুরো ডিটেলস জিনিসগুলো পারবা। যেমন ধরো আমি যদি এইখানে যাই, এইখানে আমি পুরো ডিটেলসটা যদি দেখি, এই ইংরেজির কোর্সটা তোমরা যদি কেনো, এইখানে দেখো টোটাল তোমাদের এইখানে সবগুলা টপিকের ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, কোন টাইম থেকে শুরু হয়েছে সেই টাইম অনুসারে এইখানে ইংরেজি গ্রামার এবং লিটারেচারে 40টা টপিক সুন্দর করে কভার করা হয়েছে। এটা তোমরা 1250 টাকা দিয়ে কিনবা এবং একটা ক্লাস করবা, দেখবা তোমার সবকিছু কভার হয়ে যাবে। এই যে 27 ঘন্টা 43 মিনিট টোটাল তোমাদের ক্লাসটা। সো এইভাবে তোমরা চাইলে এটা কিনতে পারো। এবং আমাদের 2টা ব্যাচ শুরু হচ্ছে, এটা তো 1250 টাকা, এবং তোমরা যদি আলাদা সাবস্ক্রিপশন কিনতে চাও তোমাদের ওইখান থেকে 400-450 টাকার মতো যাবে। সো এইগুলো মোটামুটি আলাদা কিনতে গেলে তোমাদের আমাদের পেইড ব্যাচের খরচটাই চলে যাবে। হ্যাঁ, আর তুমি যদি মনে করো যে না ভাইয়া আমি আপনাদের পেইড কোর্সে ভর্তি হইতে চাই, আমাদের পেইড কোর্স শুরু হচ্ছে শীঘ্রই। এইটাতে আমাদের হচ্ছে 15 আগস্ট থেকে ক্লাস। হ্যাঁ, 15 আগস্ট থেকে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমের 2টা ব্যাচ। ফার্স্ট টাইমার যারা আছো বি ইউনিটের, সেকেন্ড টাইমার যারা আছো বি ইউনিট সকল ভার্সিটির। ওকে, সো ফার্স্ট টাইমের কোর্সের ভর্তি এবং সেকেন্ড টাইমের কোর্সের ভর্তির ফি হচ্ছে আলাদা আলাদা আছে, কারণ সেকেন্ড টাইমারদের অনেক টাইম পড়াইতে হয় এবং এক্সট্রা সাবজেক্টও পড়াইতে হয়। ওদের ফি হচ্ছে 2250 টাকা। আর ফার্স্ট টাইমার যারা আছো তাদের ফি হচ্ছে 2000 টাকা। এবং তোমরা ভর্তি হইলে এই সবগুলা জিনিস যেগুলো দেখাইলাম এগুলো তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা। ওকে, সেগুলো তো তোমরা পাবাই। তো ভর্তির জন্য কি করবা, জাস্ট এই নাম্বারে আমাকে নক দিবা অথবা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করবা। হ্যাঁ, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা বা কল দিবা, তাইলেই ভর্তি হইতে পারবা। এখন অনেকেই ভর্তি হয়ে যাচ্ছে, অলরেডি দেখো এখানে 50 জন মানে অলরেডি ভর্তি হয়ে গেছে। তো তোমরা চাইলে দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ কোর্স ফিটা বাড়ায় দিব আমরা শীঘ্রই।
সেই জন্য এখনই তোমরা ভর্তি হইলে আশা করি তোমরা তো ক্লাসের কোয়ালিটি সব কিছু তো বুঝতে পারতেছো, হ্যাঁ। সো আশা করি তোমরা বেস্ট একটা আউটপুট পাবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আর তোমরা রেগুলার ক্লাসগুলো করো, দেখবা অনেক ভালো তোমরা ইফেক্টিভ ওয়েতে ইংরেজি শিখতে পারবা এবং তোমাদের যে কমপ্লিকেটেড যে জায়গাগুলো আছে সেগুলা খুবই ভালোভাবে সলভ করতে পারবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে অ্যাডমিশন রিল, ওইটা সাবস্ক্রাইব করতে পারো, নির্ভর.net সাবস্ক্রাইব করতে পারো। ওগুলাতে আমরা এই ক্লাসগুলো দিয়ে দিব, কারণ ইউটিউবে এগুলো 1 মাসের বেশি রাখা যায় না, ফেসবুকে রাখা যায় না, ডিলিট হয়ে যায়। তো এই ক্লাসগুলো তোমরা ওখানে সুন্দর করে সাজানো পাবা, হ্যাঁ। আর রেগুলার আমরা আজকে আমাদের একটু টাইম লেট হয়ে গেছিলো, বাট আমরা নেক্সট ক্লাসগুলো ঠিক টাইম মতোই নিব, হ্যাঁ। আল্লাহ হাফেজ, বাই বাই।